FM. The night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, সেই সাথে আমাদের সাথে রয়েছে আজকে ভূত এফএমের আরো একজন সুমাইয়া আমাদের সাথে রয়েছেন। এবং আমরা আজকে কিন্তু স্টুডিওতে নেই, আমরা আছি গোরান মাদানির ঝিল এবং এরকম একটা জায়গায়, ঢাকা থেকে একটু দূরে, বেশি দূরে না, কিন্তু এই জায়গা নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে। সেই সম্পর্কে আমরা জানবো। আমরা একটু আগেও যে বাসাটা ভিজিট করেছি, সেই বাসাতে আমরা দেখলাম যে বাসার চারিদিক বাঁধানো, সুতরাং বুঝতেই পারছেন যে এখানকার ঝিল ছিল, সেই ঝিল নিয়ে অনেক কাহিনী আছে। এই এলাকা একসময় অনেক ফাঁকা ছিল এবং সেখানেও অনেক ধরনের ঘটনা ঘটতো। সেই ঘটনাগুলো ঘটার কারণেই কিন্তু আমরা এখানে এসেছি এবং এখানকার এলাকাবাসীরা যখন যাদের সাথে কথা বললাম, তারাও বলছিলেন যে এলাকায় অসংখ্য ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো তারা শেয়ার করতে চান। তো আমরা এলাকাবাসী রেখেছি, এখানকার একজন হুজুরকে আমরা রেখেছি, যিনি আমার সাথে কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন এবং আপনাদের সবার সহযোগিতা যাচ্ছি। যেহেতু বাইরে আসছি, শুনতেই পাচ্ছেন আপনারা, একটু নয়েজ টয়েজ শোনা যাচ্ছে, শোনা যাবে। যখন আমরা স্টুডিওর বাইরে করি তখন এরকম ধরনের ঝামেলা কিছু হয় এবং আস্তে আস্তে আমরাও আশা করছি ভালো করব। ভূত এফএমের পক্ষ থেকে শুরুতেই জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক 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 শুভেচ্ছা। চমৎকার একটা টুর্নামেন্ট আমাদের উপহার দিয়েছেন তারা এবং আশা করছি যে তারা পরবর্তীতে আরো ভালো করবেন। আমরা শুরুতে জানিয়ে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করতে হবে। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাগুলো আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনারা এই ঘটনাগুলো, আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। এবং আমরা যেভাবে কথা দিয়েছিলাম গ্রামীণফোনের সাথে যখন থেকে ভূত এফএম, তখন ভূত এফএম আরো অন্যরকম, আরো অনেক বেশি ভয়ানক এবং আমরা যেতে চাই বহুদূর আপনাদের হাত ধরে। এবং আজকে কিন্তু বন্ধু গ্যারাজের বিভিন্ন মেম্বাররাও আমাদের সাথে এখানে আছেন এবং তারাও এখানে উপস্থিত হচ্ছেন। আপনাদেরকে দুই সপ্তাহ ধরে আমরা বলছিলাম যে গল্প পাঠান, ঘটনা পাঠান এবং যারা বেস্ট 6 জনকে আমরা নিয়ে যাব আমাদের ঢাকার বাইরে যে জায়গাটা সিলেক্ট করব আমরা সেই জায়গায়। এবং ঢাকাতে আমরা অনেক ধরনের অনেক জায়গায় যাওয়ার সাজেশন পেয়েছিলাম, আপনাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছিলাম। আমরা এইবার একটা জায়গায় এসেছি, কিন্তু আস্তে আস্তে আমরা সব জায়গাগুলোই কভার করতে চাই এবং আশা করছি যে ভবিষ্যতে আপনাদেরকে আরো অনেক অনেক জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। যাই হোক, আমরা শুরু করতে চাই আজকের ভূত এফএম। নিয়ম কানুন সবকিছু হয়েছে, আমরা শুরু করতে চাই আজকের ভূত এফএম। এইখানকার গত 20 বছর ধরে হাফেজ মোহাম্মদ ওমর ফারুক এই এলাকায় রয়েছেন এবং হাফেজ মোহাম্মদ ওমর ফারুক এই এলাকায় অনেক ধরনের কি বলবো যে ঘটনার সম্মুখীন হচ্ছেন, অনেক ধরনের সমস্যার মোকাবেলা করেছেন, অনেককে শুশ্রূষা করেছেন, অনেককে চিকিৎসা করেছেন তিনি। এবং তার কাছ থেকে জেনে নেব এই ঘটনা, এই এলাকার কিছু ঘটনা। এবং আপনাকে শুরুতেই চাচ্ছি যে আপনি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, ভূত এফএম আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আপনি তো এই এলাকায় 20 বছর ধরে আছেন, তাই তো? জি, 20 বছর ধরে আছেন এই এলাকায়। আপনি অনেক রোগীও দেখেছেন, আপনি বলেন। এই এলাকা নিয়ে অনেক বদনাম শোনা যায়, কি ধরনের ব্যাপার স্যাপার এখানে আছে একটু বলেন তো, এই ঝিল নিয়ে বা এইসব। আমি একটু আগে বাইরে কথা বলছিলাম, শুনলাম যে এখানে ঝিল ছিল, যে ঝিলে কিনা প্রত্যেক বছরই কাউকে না কাউকে প্রাণ দিতে হতো, মানুষকে মরতে হতো এখানে এবং প্রাণ নিত রেগুলার। এবং এখন আপনার এটার পেছনে ব্যাখ্যা কি, বা এটা কি সত্যি না মিথ্যা, একটু যদি বলতেন আমাদেরকে। আসলে মাদানী ঝিল নবীনবাগ গোরান 1 নম্বর বাসার নিচ থেকে নিয়ে পুরো এলাকাটাই ছিল পুরাটা একটা ঝিল। আমার যখন এখানে প্রথম চাকরি হয়, আমি তখন থেকে এসার সময় মসজিদে আসতাম না, কেননা ভয় লাগতো। আপনার ভয় লাগতো? তার মানে তো সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, তারপর রাত্রে এসে কমিটির লোকদেরকে বললাম যে আমার এখানে থাকা রাত্রে বেলা সম্ভব না, এত রাত্রে আসা আবার যাওয়া আর একা একা এখানে থাকা কোনো সম্ভব না। ঠিক আছে, আপনি যে দিনের বেলা জোহর আসর মাগরিবের পরে আসার পরে না পারেন আপনি চলে যান। মোটামুটি অনেকদিন থাকার পরে আস্তে আস্তে লোকজন একটু বাড়তেছে। আর রাত 8টার পরে তো এদিকে মানুষ তো দূরে কোথায় কিছু কেউ পাওয়া যেত না। এখন যদি খাইতে মনে চাই যে দোকান থেকে আনা খাবো, এরকম কোনো সিস্টেম ছিল না। তো আমি আসা যাওয়া করতাম প্রায় সময়। একদিন রাত হঠাৎ মাগরিব নামাজের পরে আমাদের এখানে সৌরভ সাহেবের বাসা, একটা বাসা আছে,
রমজান মাসে তারাই পড়ামু। আমি পড়তে বসছি, হঠাৎ করে আমার কাছে একজন লোক গেল, বলতেছে হুজুর একটু বাসায় আসতে হবে। কি ব্যাপার? একটা মেয়ে সমস্যা করতেছে, এক জায়গায় গেছিল, ওখান থেকে আসছে, আসার পরে কি আপনার বকতেছে। এখন তো আমার যাওয়া সম্ভব না, নামাজ পড়া আমি তালাওয়াত করতেছি, হুজুর যেভাবে আসেন তার অবস্থা খুবই খারাপ। তো আমি কি বলবো, তাড়াতাড়ি করে আসলাম। আসার পরে দেখলাম যে মেয়েটা খুব মানে গরু যেরকম জবর পরে যে ঘুমঘানি একটা আওয়াজ দেয়, ওইরকম আওয়াজ দিতেছে। কানে ঘুরে ধরলাম হাতে, ধরার পরে আমাকে বলতে আমাকে ছাড়, তোর কেন আসছিস সেটা বল, তোর নাম কি, কোথা থেকে আসছিস? তো আমি এখান থেকে ওই যাওয়ার সময় সাজুগুজি খুব যাইতেছে, আমার খুব পছন্দ হয়েছে, যাইতে এক বাসায় খানা খাইছে। খানা খাওয়ার পর আমি তার কাছে খানা চাইলাম, আমার কিছু দিল না, এই জন্য আমি তার পিছিয়ে পিছিয়ে আবার আসলাম। তখন কিন্তু জেলের ওখান থেকে কিন্তু সাঁকু ছিল, এখানে একটু পানি হলে সাঁকু দিত, অনেক লম্বা সাঁকু। মাদানে জিলবার এটা এই গোড়ার এলাকার মানুষ সবাই জানে যে মাদানে জিলের একটু পানি হলে, বৃষ্টি হলে লম্বা করে এক সাঁকু দিতে হইতো, 1 নম্বর বাসা থেকে নিয়ে একবারে নবীনবাগ পর্যন্ত। তখন এই চাকর দেখে মেয়েটাকে ফালা দিল, ডাক্তার দিয়ে ফালা দিচ্ছি, ফালা দেওয়ার পরে আবার উঠা বাসায় আসছে। এখন তারা আমি একটু আসর করলাম, আমার নামাজের সময় তুই বেশি ডিস্টার্ব করিস না, এখন চলে যাবি কিনা বল। তা আমাকে খুব ধমক দিতেছে, আমি যাবোই না, আমি ওরে নিয়ে যাবো। তারপরে আমি এখন কেন দিলাম, ধরার পরে একটু চুলাকেরাত করলাম, পরে আমি তারা জিজ্ঞাসা করলাম যে তোর নাম বল। নাম বলতেছে না, কিছু কোনো দরকার, আমি একটু সরষের তেল দিলাম চোখের ভিতরে, আমার সাথে সাথে বলতেছে ঠিক আছে আমি চলে যেতেছি। ঠিক আছে চলে যাবে, তোর নাম কি আগে বল। আমার নাম হলো কুমার। কুমার, তুই একজন হিন্দু আর একটা মুসলমান তুই পছন্দ করছো, এটা কোন কথা হইলো? এটা তো কোনো থেকে সম্ভব না। মুসলমানের একটা কথা ছিল, হয় না আমি তারা পছন্দ হয়েছে, আমি তাকে নিয়ে যাবো, এটা কোনো সম্ভব না, অন্য কিছু করবি না সেটা বল। এবং আপনি শেষ পর্যন্ত তাকে ছাড়াতে পেরেছিলেন? হ্যাঁ, শেষ পর্যন্ত আমি তাকে ছাড়াই। আমার আগে যেরকম সবাই বলে যে কোনো একটা নমুনা রেখে যায় বা এরকম কিছু একটা, সেরকম কোনো কিছু কি করেছিল সে? মানে দেখা যায় না যে মানে যখন ছেড়ে যাচ্ছে তখন অনেকে বলে যে কোনো একটা গাছ ভেঙে দিয়ে যায়, এরকম কোনো কিছু আপনি বলেছিলেন? হ্যাঁ, ওরকম করেছি। তখন ওরা যাইতে বলে একটা সিস্টেম আছে, যাইতে হলে কিভাবে যেতে হবে, গরুর একটা হাঁটি, আর না হলে ওই পুরানা যে ঝাড়ু আছে, হ্যাঁ ওই ঝাড়ু একটা মুখে করে নিয়ে তারপর যাইতে হয়। এবং আপনি বলছিলেন যে একে ছাড়ানোর পরেও পরে আবার এসেছিল? হ্যাঁ, আবার আসছিল, আবার ছাড়িয়েছেন আপনি। তখন আমি যাওয়ার পরে বলতেছি যে কি চলে যাবো। ঠিক আছে, যখন চলে যাবি কি নিয়ে যাবি সেটা বল। অনেক কষ্ট দেওয়ার পরে সে বলতে আমি আমার 3টা থিওরি আছে, একটা হলে একটা ঝাড়ু নিতে হবে, আর নাহলে গরুর হাতে নিতে হবে, আর না হয় যাদেরকে জিন বুঝে আসর করে, জিন বলতে তো আসলে কিছু বলতে যারা জিনের ভিতরে শয়তান, মানুষের ভিতরে এরকম যারা এই সন্ত্রাসী বা হাইজাকারী চিন্তাকারী, ওদের ভিতরে যেরকম খারাপ থাকে, জিনের ভিতরে ওরকম একটা খারাপ থাকে আছে, ওদেরকে পুরো বুধ বলে থাকে আর কি। যখন বলতেছে ঠিক আছে আমি ঝাড়ু কামড় দিয়ে নিয়ে যাবো, তখন নিজেই খাটের উপর থেকে লাফ দিয়ে উঠছে, ওইটা ঝাড়ু একটা কামড় দিল, দরজার সামনে এসে হট করে হয়ে গেল। তখন ছাড়ে চলে গেল। পরের দিন আবার আসলো, এবার আবার আজকে আবার কেন আসলে, আমি তাকে পছন্দ যাবো না। তখন আমি চিন্তা করলাম তার সাথে শরীর বন্ধ রাখতে তাবিজ দিতে হবে, তাকে বললাম যে সরষের তেল দিতে হবে, তাবিজ দিতে হবে। তখন তাবিজ দেওয়ার পর থেকে নিয়ে আল্লাহর মেহরবানি পর দেওয়া চলে গেছে, আর আসা নাই। আচ্ছা, এই এলাকায় এরকম মানে এই যে জিন বলছেন যা বলছেন, এগুলো হওয়ার কারণ কি? বহুদিন ধরে এটা কি ফাঁকা ছিল? আমি একমাত্র লাশ যে এখানে পাওয়া গেছে অনেক, প্রায় দিন লাশ পাওয়া যেত প্রায় প্রতি বছর। এখন আপনার এই যে আমাদের নবীনবাগ মসজিদের উত্তর পাশে একটা ঝিলের মতো এখানে আছে, এখানে এখনো প্রতি বছর 1-2টা করে লাশ পাওয়া যায়, এখনো পাওয়া যায়। গত বছর একটা ছেলে পাওয়া গেছে, মাসের 5 আছে। যেভাবে হোক এখানে হয়তো বয়স্ক হোক বা ছেলে হোক, এখনো একটা লাশ পাওয়া যায়। গত বছর একটা ছেলে পাওয়া গেছে, মারা গেছে, এই 6-7 বছর বয়সের। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে আরো একজন আছেন যার নাম আমরা বলি নাই, আমরা তার কাছে যাবো। এবং আমরা আসলে এই এলাকায় যখন ঘোরাফেরা করছিলাম, আমরা এক চোখ দিয়ে দেখছি, আরেকজন আরেক চোখ দিয়ে দেখছি। আমাদের সঙ্গে রয়েছেন আর যে অরুণিমা, আমরা তার কাছে যাবো এবং শুনবো যে এই এলাকায় আসার পরে এই সবকিছু দেখে আপনার কেমন লাগলো। একটু বলেন তো, যে মানে এই যে পুরো জায়গাটা দেখছেন ঢিল, এখন একটা জায়গায় ভরাট হয়ে গেছে, এবং আপনি প্রথম আমাদের সাথে আসলেন, কেমন লাগলো এই জায়গাটা দেখে? না, দিস ইজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড আসলে। মানে আমি যখন প্রেসে আসছি তখন তো হচ্ছে মানে সন্ধ্যাবেলা জ্যাম, চারিদিকে প্রচুর আলো, মানুষ হইচই সবকিছু, আমি প্রেসে বুঝি নাই যে কেমন হবে বিষয়টা। তো তারপর যখন আস্তে আস্তে রাত বাড়তে লাগলো এবং মানুষের কাছে টুকটাক ছাড়া ছাড়া গল্প শুনছি এদিক সেদিক, তখন মনে হয় টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হচ্ছিল যে নো,
আমি কোথায় আসলাম, মানে আমি দিস ইজ ওয়েল। এবং আমরা একটা বাসায় গেছিলাম ভিজিট করতে, যে বাসাটা আমরা দেখলাম যে বাঁধানো, দেখলেন তো যে দুই কোণায় হ্যাঁ, দুই কোণায় দুটা, এবং সেখানে নাম লেখা আছে যে ডিস্টার্ব করে। সেই আমি ওই যে মিস্টার সুমনের বাসার কথা বলছি, যে ওখানে দেখলাম যে নাম লেখা আছে, নাম বাসাটা বাঁধানো হয়েছে এবং সেখানে যারা ডিস্টার্ব করে তাদের নাম লেখা আছে ওখানে। হ্যাঁ, এরকম দুটো খুবই- জায়গায়। খুবই অদ্ভুত ব্যাপার। তো এখন কি ভয় লাগছে এই জায়গায় এসে? মানে আমি বুঝতেছি না, মানে ব্যাপার কেমন জানি, আমি আচ্ছা। খুব একটা আসলে কমফোর্টেবল মনে হয় না, কারণ হয়তো প্রায় এটাকে কি ভয় লাগাবে বলে কিনা। না, আজকে তো গতদিন ছিল হচ্ছে ফ্রাইডে 13th, আজকে আবার সুপারমুন, হ্যান ত্যান অনেক কিছু, সবকিছু মিলিয়ে আজকে মনে হয় আজকে রাতটা খুব ভালো যাবে। আমরা ওই যে জিন ছাড়ানোর কথা বলছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন ভাবে এই জিনিসটাকে ছাড়ানো হয়, এবং নিশির ডাক বলে একটা ব্যাপার আছে। আমরা সেই ব্যাপারটা শুনে আসবো। আমাদের আরো একজন আছেন, আমি তাকেই বলবো তার নামটা বলতে, এবং তিনি তার নাম বলে সেই ঘটনাটা বলবেন। এটা প্লিজ একটু যদি বলতেন আমাদেরকে। আমার নাম বিশ্বজ্যোতি। রাসেল ভাই, থ্যাংক ইউ। এটা যেটা আমরা শো শুরু হওয়ার আগে আমরা কথা বলছিলাম, হ্যাঁ। সেটা এটা কোনো বিশেষ ঘটনা নয়, বাট অনেকের কাছ থেকে, অনেক বিভিন্ন গল্প থেকে বা বিভিন্ন মানুষের মুখ থেকে এই জিনিসটা আমি শুনেছি। সেটা হচ্ছে যে গ্রামের দিকে যেটা হয় আর কি, যখন কারুর খুব বড় অসুখ করে তখন চিকিৎসা করা হয়, কবিরাজ আসেন, ডাক্তার আসেন, সবাই যখন সব চিকিৎসা শেষ হয়ে যায়, যখন আর কিছু করার থাকে না, যখন আল্লাহর উপর বা ঈশ্বরের উপর মানুষ ভরসা করতে শুরু করে, যখন ডাক্তারও এসে জবাব দিয়ে দেয়, তখন যে আর সেই রোগীর বাঁচবে কি না, করা বাচ্চা হবে না, হ্যাঁ, সেটাই। তখন যেটা হয় সেটা হচ্ছে শেষ আশ্রয় হিসেবে মানুষ হয়তো তখন ওঝা বা ওই ধরনের কাউকে খবর দেয়, তারা আসে, এবং তারা এসে যেটা করে তারা এসে যখন তারা গ্রামে আসে তখন গ্রামেই প্রচার হয়ে যায় যে ওঝা কিন্তু এসেছে এবং সে রাতের বেলা এরকম নিশির ডাক আসতে পারে, সো সবাই খুব সাবধান। তো নিশির ডাক ব্যাপারটা হচ্ছে এইরকম যে গভীর রাতে একটা মন্ত্র পড়া ডাব, সেই ডাবের মাথাটা কেটে দেওয়া হয়, ডাবের পানি ডাবের ভিতরেই থাকে, সেই ডাব নিয়ে সে গ্রাম পরিভ্রমণ করতে বেরোয় ভোরের বেলা বা গভীর সেই রাতে, কবিরাজ, সেই সে কবিরাজ একা বের হবেন। এবং সেই খবরটা রুটে যায় সেই গ্রাম এবং তার আশেপাশের গ্রামে। এবং আপনি বলছেন যে একটা প্রভাবশালী পরিবারের পক্ষে এই জিনিসটা আরো বেশি প্রভাবশালী পরিবারের পক্ষেই সম্ভব, কারণ এটা নাকি বেশ খরচ সাপেক্ষ একটা একটা ব্যাপার। তো সে তখন এবং গ্রামে খবর হয়ে যায় এবং মানুষ বাসায় মানুষকে সাবধান করে দেয় যে তোমার নাম ধরে কেউ যদি তোমাকে ডাকে তাহলে তুমি যেন উত্তর দিও না। তো সে তখন রাতের বেলা যখন বেরোয় মাঝরাতে বা ভোরের দিকে, তখন সে কারুর নাম ধরে, সেই গ্রামেরই কারো নাম ধরে যে বাসার সামনে দিয়ে সে যায়, সেই বাসার কেউ তার নাম ধরে কেউ ডাকছে এইভাবে শুনতে পায়, এবং আপনজনের কণ্ঠে, এবং আপনজনের গলা থেকে সেটা পায়। সেই ওঝা কিন্তু কাউকে চেনে না সেই গ্রামে, সে কিন্তু বাইরে বহিরাগত, সে বাইরে থেকে এসেছে, এবং আপনজনের ডাক তারা শুনতে পায়। কথা বলছি, হয়তো কোনো বাড়িতে সুমন বলে কেউ আছে, সে সুমনের নাম ধরে ডাকে, এবং কেউ যদি সেই ডাকের উত্তর দিয়ে ফেলে তখন যেটা হয় সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে সে মন্ত্র পড়ে সেই ডাবের মুক্তি বন্ধ করে দেয়। আচ্ছা, তো এটা যেটা বলা হয় যে সেই লোকটির প্রাণ শক্তি সেই ডাবের পানিতে চলে আসে এবং সেই ডাবটি নিয়ে সে সঙ্গে সঙ্গে ফিরে যায়। যারা এই ধরনের ওঝাকে দেখেছে রাস্তায় তারা যেটা দেখেছে সেটা হচ্ছে যে মানুষের মতো কেউ যে রাস্তা দিয়ে হাঁটছে তা কিন্তু নয়, এবং দেখা যায় একটা কেউ বলে যে একটা বাক্সের মতো কিছু, যা মাটি থেকে হয়তো 2-3 ইঞ্চি ওপর দিয়ে যাচ্ছে। খুব অদ্ভুত ব্যাপার, হ্যাঁ, চার কোণা একটা বাক্স, হ্যাঁ, মানে খুব সাইকেডেলিক একটা দৃশ্য আমরা ভাবি সেদিক থেকে। মাথার জায়গায় একটা মাথা জাতীয় বস্তু আছে কিন্তু মাথা নয়, এবং পায়ের কাছেও পায়ের মতো কিছু একটা আছে, বাট একটা বাক্স যেন হাওয়ায় ভেসে চলেছে পথ দিয়ে, এবং সে মানুষকে তার নাম ধরে ডাকে তার আপনজনের গলায়। তো তারপর সে ফিরে আসে সেই ডাবটাকে নিয়ে, এবং ফিরে আসার পর সেই প্রাণ শক্তি সঞ্চার করা হয় যে লোকটি অসুস্থ তার মধ্যে, মানে যে ডাকলো, যাকে যে সাড়া দিল তার নামটা সঙ্গে সঙ্গে ডাবের মুখটা বন্ধ করে দিল, সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়ার পরে তারপরে ডাবটা নিয়ে চলে আসে, ডাবটা নিয়ে এসে চলে আসে। আচ্ছা, এই ঘটনা সবাই জানে, কেউ ওঝাকে কিছু বলে না, সবাই প্রচার হয়ে যায় গ্রামে এবং আশেপাশের গ্রামে যে এরকম ওঝা এসছে, সে কিন্তু এরকম ডাকবে, কিন্তু এইভাবেই মেনে নিয়েছে, এটাই পদ্ধতি, এটা সবাই স্বীকার করে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো পরের দিন দেখা গেছে অনেকেই বলেছে যে এই লোকটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, যিনি নাকি অসুস্থ। পাশের গ্রামে হয়তো দেখা যায় কেউ হয়তো অপঘাতে তার মৃত্যু হয়েছে পরের দিনই কোনো কারণে কোনোভাবে। তো এই হচ্ছে নিশির ডাকা। মূল গল্পটা এইরকমই, বাট বিভিন্ন জায়গায় এর রকম ফেরে হয়তো অন্য কোনো ভার্সন থাকতে পারে, বাট মূলত এইটাকেই নিশির ডাকা বলা হয়, এবং গ্রামের দিকে আজ এখনো মানুষ কিন্তু
এইভাবে চিকিৎসা করায় এবং নিষিদ্ধাজ্ঞার হয়তো প্রচলন এখনো আছে অনেক হয়তো এখনো আছে, এবং আমরা যে জায়গায় এসেছি সেই জায়গায় আশেপাশে হয়তো এরকম ঘটনা থাকতেও পারে, খুঁটি আমরা পেতেও পারি। আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, আমরা একটু এসএমএস পড়ি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অন্তু দেবনাথ রাঙামাটি থেকে লিখেছেন এবং অনেক কষ্ট করে তিনি ভূত এফএম শুনছেন এবং তার কাছে ভালো লাগছে, এবং আমাদেরকে লিখেছেন অ্যাডভোকেট পিন্টু যে তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন, এবং মাসুম ভাইকে এটা জানিয়েছেন আমাকে এবং মাসুম ভাইকে। রুহুল আমিন আমাকে বলেছেন, ঘাটাইল টাঙ্গাইল থেকে এসএমএস করেছেন। আমি নয়ন মিরপুর 1 থেকে শুনছি, তাই তিনি লিখেছেন। সালমান আমাদেরকে শেখপাড়া রাজশাহী থেকে এসএমএস করেছেন এবং আজকের গল্পে তিনি এখনো পর্যন্ত আমার একটা ভয় পাননি, বাট তিনি শুনছেন আমাদেরকে। রেজা আমাদের এসএমএস করেছেন এবং ফার্স্ট এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে, এবং আমাদেরকে লিখেছেন সিদ্দিক খান জুরাইন থেকে, আমাদের কিছু হিমেল পান্ডে লিখেছেন নদ্দা থেকে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন রেগুলার আমাদের এসএমএস করেন, আজকেও করেছেন। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি সুমন জ্যাকসন এখানে এসএমএস করেছেন, তিনি এসএমএস করেছেন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে। আমাদেরকে মিজান এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন অমি। এছাড়া আমাদেরকে সোহান রাজশাহী থেকে এসএমএস করেছেন, আমাদেরকে গাজী সৈয়ব এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সোহান সহ আরো আর কি। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমরা ব্রেকে যাবো, তবে তার আগে একটু ফেসবুক দেখতে হবে আমাদেরকে, এবং ফেসবুকে অনেকেই কমেন্ট করছেন। রেডিও ফুর্তি যে ফেসবুকটি রয়েছে সেইখানে আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। এছাড়া আপনি চলে যেতে পারেন www.facebook.com/bhutfm.russell এবং সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা আরো একবার আপনাদের জানিয়ে দিই, আমরা কিন্তু ঢাকার বাইরে এসেছি, এখন আছি আমরা ঢাকার মধ্যেই বলা যেতে পারে, বেশ দূরে একটু আমাদের স্টুডিও থেকে, গোরান মাদানী ঝিল এখানে এসেছি, এবং যে জায়গাটা নিয়ে অনেক 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 ধরনের ঘটনা প্রচলিত আছে, এবং এখানকার যারা এলাকাবাসী তারা আমাদেরকে অলরেডি অনেক ধরনের ঘটনা বলেছেন, এবং আমরা সে সমস্ত ঘটনা এক এক আপনাদের সাথে প্রচার করার চেষ্টা করব। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে HM রোহান লিখেছেন, আজ আমি ভয় পাবার জন্য তৈরি, আমি ভয় পেতে পছন্দ করি। রাসেল ভাই, আচ্ছা এটা ফেসবুক পড়ছি কিন্তু, আমাদেরকে রাজবীর রহমান লিখেছেন যে আমি এই এলাকারই বাসিন্দা, আপনি কোথায়, আপনি চলে আসেন আমাদের এখানে। জাহিদ পারভেজ আমাদের লিখেছেন যে আচ্ছা আমার তো মনে হচ্ছে জমবে, আচ্ছা আমার তো মনে হচ্ছে যে আচ্ছা তিনি এখনো মজা পাচ্ছেন না, সেটা তিনি জানিয়েছেন। আচ্ছা আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি দুইজন কাজিন একসাথে আমাদের শুনছেন, তিনি হচ্ছেন সামিয়া আরিফিন অধরা। আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো এখানে কমেন্ট করেছেন ইমন, এছাড়াও আহমেদ ইমতিয়াজ অভি, এছাড়াও আমাদেরকে সিফাত রাজ, রাহাত হোসেন, ফারহান, HM রোহান সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। এবং আপনি যদি কমেন্ট করতে চান তাহলে তো ফেসবুকের অ্যাড্রেসটা বলে দিন। আমাকে ছোট্ট বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তা লাচির সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একবার, এবং আরো একবার জানিয়ে দিই আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যদি আমাদেরকে ফেসবুকে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতেন তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধু গ্যারাজের প্রথম অতিথির কাছে। ফাইজা আছেন আমাদের সঙ্গে, এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। ফাইজা, আপনি একটু প্লিজ বলেন যে আপনি কোথা থেকে এসেছেন। আমি কাকাইল থেকে এসেছি। কাকাইল থেকে এসেছেন, হ্যাঁ। আচ্ছা কেমন লাগছে আজকে আপনার এখানে এসে? জায়গাটার আসার পর থেকে কেমন যেন লাগছিল আর কি, যে খুবই আনইউজুয়াল একটা প্লেস। এখানে মানে একটু ভয় পেলে বেশি ভালো লাগছে, তাই না? আমি তো গাড়ি থেকে নামতে চাচ্ছিলাম না। আচ্ছা ওকে, আমরা শুনি আপনার ঘটনা, আপনার জীবন ঘটে যাওয়া ঘটনা শুনি আমরা। আচ্ছা, তো আমার যে ঘটনা আমি বলেছিলাম সেটা হচ্ছে যে আমার যখন আমি ঘুমাই, আমার রুমে সবসময় লাইট জ্বালিয়ে আমি ঘুমাই, কারণ আমার একটু মানে অন্ধকারের ফোবিয়া আছে। তো ছোটকাল থেকে আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। আর কয়েকদিন আগে যেটা হয়েছে যে কয়েকদিন আগে আমার রুমে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, অ্যারাউন্ড লাইক 12টার দিকে। ঘুমিয়ে যাওয়ার পর 4টার দিকে আমার মনে হলো যে আমার ঘুমটা একটু হালকা হালকা হওয়া শুরু হলো।
তখন আমি তাকিয়ে দেখলাম যে আসলে মানে এমনি ঘুম ভেঙে গেছে। তখন আমি চিন্তা করছিলাম যে কেন ঘুমটা ভাঙলো। তারপর আবার একটু তন্দ্রার মতো আসা শুরু করলো, তখন মনে হলো যে আমার মাথার নিচ থেকে বালিশটা সরে যাচ্ছে। আচ্ছা, তো- মানে মনে হচ্ছে কি কেউ টান দিচ্ছে বা নাকি এমনি ধরে মনে যাচ্ছে? হচ্ছিল যে মানে সরে যাওয়ার কথা না, এইভাবে মানে মনে হচ্ছিল আসলেই যে অন্যরকম আর কি একটা ফিলিং। তো আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল, হয়তো তন্দ্রার মতো হয়ে আসছে, এই জন্য আমার এরকম মনে হচ্ছে। কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম যে আবার সেম ভাবে বাড়িটা টান লাগছে। তো এবার মনে হলো যে একটা জোরেই টান লাগলো। তো আমি এই এপাশ ওপাশ তাকালাম, মানে আউট অফ কিউরিয়াসিটি। এটা তো মানে এরকম একটা কি হলে রাত্রেবেলা 4টার দিকে। তো আমি কি মনে করে আমার পায়ের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম যে বিছানার পাশে আমার মা একটু কুজা হয়ে দাঁড়িয়ে আছে। আপনার নিজের মা পুজো হয়ে দাঁড়িয়ে আছেন উনি? কুজা হয়ে দাঁড়িয়েছে আমার মানে পায়ের কাছাকাছি। তো তখন আমি চিন্তা করলাম যে আম্মু এত রাতে এখানে, আম্মুকে শরীর খারাপ নাকি। তারপর দেখি যে আম্মু মুখে হচ্ছে এমনি কি ওড়না উনি দেওয়া। মানে উনি কি রেগুলার এমনিতে মাঝে মাঝে খোঁজ খবর নিতে আসেন ঘরে? না না, আম্মু কখনো আমার রুমে আসে। তার মানে প্রথম সেই দিনই আপনি দেখছেন যে আপনার আম্মু কুল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, আর যদি আমার আব্বু আম্মু কখনো কেউ অসুস্থ থাকে তখন হয়তো মানে হুম। এসে আমাকে ডাকে বা এরকম। কিন্তু এটা খুবই আনইউজুয়াল, মানে আসে না খুব একটা। যেহেতু পুজো হয়ে দাঁড়িয়েছিল, আমি ভাবলাম যে আম্মু হয়তো কোমরে ব্যথা ওর সামথিং, এই জন্য এসে আমাকে ডাকছে। কিন্তু আমি দেখলাম যে মুখে হচ্ছে আম্মুর ওড়না দেওয়া, শুধু একটা চোখ দেখা যাচ্ছে। আচ্ছা, তো তো আমি আম্মুকে বললাম, আম্মু কি হলো, তোমার কি মানে তোমার কি শরীর খারাপ অর এনিথিং। দেখি কোনো রিপ্লাই নেই, জাস্ট আমার দিকে স্ট্রেইট তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে। দেন দেখি কোনো মানে রিপ্লাই নেই, জাস্ট স্ট্রেইট তাকিয়ে আছে। তখন আমার মনে হয় যে এটা তো আম্মু না, মানে তখন আম্মুর আপনার মতো হঠাৎ চোখ করে মনে না। হয়েছে, হ্যাঁ, হুম। এটা আম্মুর চোখ না। And এভাবে আনইউজুয়াল হয়ে থাকে। আমি মেক শিওর করেছি যে আমি ঘুমাচ্ছি না। আমি তাকালাম, কিছুক্ষণ তাকানোর পর আমি এত ভয় পেয়ে গেছিলাম যে কি করব চিন্তা করছিলাম। তারপরে আমি জাস্ট চোখ বন্ধ করে আমি জাস্ট আয়াতুল কুরসি পড়লাম। পরে তাকিয়ে দেখি যে কিছু নাই। আর পুরো রুমের মানে এনভায়রনমেন্টে এমন হয়ে গেছে যে মনে হচ্ছে যে আসলে খুব লাইক ভারী ভারী টাইপের, লাইক খুবই ভয় লাগছিল। মনে হচ্ছিল যে এখন আমি আর ঘুমাতেই পারবো না। আচ্ছা। এবং ওই বাসায় তো কয়েকদিন পরে আপনার সাথে আরেকটা ঘটনা ঘটলো, তাই না? মানে আপনার সাথে এবং আপনার আম্মুর সাথে একই সাথে ঘটেছে ঘটনা হ্যাঁ, হ্যাঁ। অলমোস্ট। আচ্ছা, কি হয়েছিল? এটা আরো আগের কাহিনী, মানে আচ্ছা, এটা আগের? আগের আচ্ছা, কাহিনী। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা হয়েছিল যে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে যমুনা রিসোর্টে গিয়েছিলাম ঘুরতে। একটা ডে লং একটা পিকনিক টাইপের ছিল। সব ফ্রেন্ডরা মিলে গিয়ে সারাদিন আমরা সব অ্যাক্টিভিটি শেষ করে সন্ধ্যার সময় আমরা গাড়ি করে ফেরত আসবো। তো সব প্যাকিং গাড়িতে ব্যাগ ওঠানো হচ্ছিল, আর আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে হেঁটে হেঁটে একটা মানে অনেক দূর চলে গিয়েছিলাম। আর ওখানে তো অনেক জঙ্গলের মতো আছে একটা সাইডে। তো আমরা হাঁটতে তো ওই পর্যন্তই চলে গেছিলাম। ওটা একদম সন্ধ্যার টাইম হয়ে গিয়েছিল, মানে আজান মাগরিবে আজান পড়বে এরকম। তো হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ডটা বলে যে জায়গাটা কেমন জানি লাগছে, আমরা ব্যাক করি বলার পর আমারও মনে হলো যে কি জন্য একটা মানে অস্বস্তি লাগছিল আর কি ওই জায়গাটা থাকতে। তারপর আমরা ব্যাক করার মোমেন্টে সে আমাকে বললো যে আমি আর নাকে কোনো স্মেল পাচ্ছি না। হঠাৎ করে? হ্যাঁ, ওর এই সেন্সটাই মানে কাজ করছে না, কোনো স্মেল পাচ্ছি না, কেমন যেন মানে ওর কাছে উদ্ভট লাগছে। আর আমারও কিরকম আশ্চর্য লাগছে। আর তারপরে আমরা ব্যাক করলাম বাসায় ব্যাক করার পর যে যা বাসায় চলে গেলাম। ওই দিন রাতেই আমি যখন ঘুমাতে গেলাম তখন মানে হঠাৎ করে কারেন্ট চলে যায়। আচ্ছা, শুয়ে পড়ার পর কারেন্ট চলে যায়। দেন আমার তো এমনি অন্ধকারে ফোবিয়া আছে, আর আমি আপনি মানে সবসময় অন্ধকারে light জ্বালিয়ে কিছুক্ষণ থাকতে ঘোরান? পারি না। হ্যাঁ, অন্ধকারে কিছুক্ষণ থাকতে পারি না, আমার খুব ভয় লাগা শুরু করলো। আমি দৌড়ে রুম মানে বেড থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখি পুরো বাসায় কারেন্ট আছে, আমার রুমে কারেন্ট নেই। আচ্ছা। তো আমি দৌড়ে আম্মুর কাছে গেলাম। যাওয়ার পর আম্মু চেক করে দেখলো যে সুইচ বোর্ডের ওখানেও সব জায়গায় সব ঠিক আছে, কিন্তু আমার রুমে কারেন্ট নেই। পরের দিন এটা নিয়ে আবার মানে আম্মু চেক করালো, মিস্ত্রি ডেকে এনে। তারপরের দিন রাতেও আবার যখন ঘুমাতে গেলাম কিছুক্ষণ পরে দেখি যে আবার মানে সেম অবস্থা, মানে কারেন্ট চলে গেল। আচ্ছা, এন্ড এভাবেই আর কি ওই দিন পরে আবার বের হয়ে দেখি যে এরকম পুরো বাসায় কারেন্ট আছে, আমার রুমে শুধু কারেন্ট নেই। মানে এরকম কয়েকদিন হওয়ার পর আমি আর নিজের রুমে আর ঘুমাই না, আম্মুর সাথে ঘুমাই।
তো এরকম ভাবে কয়েকদিন যাওয়ার পর আমি খুব মেন্টালি ডিস্টার্ব হয়ে যাই যে এখান থেকে আসার পর, মানে যমুনা রিসর্ট থেকে আসার পর থেকে আমার সাথে এরকম হচ্ছে। আর আমার ওই ফ্রেন্ডেরও সেম অবস্থা, যে ও আর কোনো স্মেলই পাচ্ছে না। তো এরকম অবস্থা হওয়ার পর আমি একটু ডিস্টার্ব হয়ে যাই। আর কয়েকদিন পর আমি আমার ইউনিভার্সিটিতে যাই। তো আমার আম্মু হচ্ছে, এটা হচ্ছে আমার আম্মুর সাইডের কাহিনী, যে একদিন আমি নর্সাতে গেলাম, যাওয়ার পর হচ্ছে আম্মু গাড়ি পাঠায়নি। যেটা হয়েছে যে আমি আম্মুকে ফোন দিয়ে বললাম যে আম্মু তুমি গাড়ি পাঠালেন কেন? তো আম্মু বললো যে তুমি তো বাসায় বসে বসে পেন্টিং করছিলে, আমি দেখলাম তুমি তোমার রুমে না, তুমি তো নর্সাতেই যাও নাই। তখন বাসায় এসে শুনলাম যে আম্মু নাকি আমার রুমে এসেছিল, এসে দেখে যে আমি পেন্টিং করছি, কিন্তু আমার সাথে কথা বলছে এসে, কিন্তু আমি কোনো রিপ্লাই দেইনি। কিন্তু যখন দেখলো যে আমি বাসায় আছি, তখন আমার জন্য আর গাড়ি পাঠায়নি, হয়তো ভেবেছে যে আমি ক্লাস মিস দিয়ে। হ্যাঁ, ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি সবসময় বলবো যে আপনি হঠাৎ করে আমাদের বাবা মার তো মানে সাধারণত রুমে আসেন না, কিন্তু এরকম একটা ঘটনা যদি আপনার সাথে হঠাৎ করে ঘটে আপনার কেমন লাগবে? আচ্ছা, অনেকেই আমাদের জানতে চাচ্ছেন, ফেসবুকেও দেখতে পাচ্ছি যে রাসেল ভাইয়া আমাদেরকে একটু এই জায়গাটার বর্ণনা দেন। আচ্ছা, আমরা যে জায়গায় রয়েছি এই জায়গাটা পুরোটা একটা ঝিল ছিল। আপনারা নাম শুনে যারা ঢাকায় থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন এই জায়গাটা কোনটা। এবং এই জায়গার এখন যে অবস্থা সেটা তো অনেকখানি ঝিলি ভরাট করে ফেলা হয়েছে, এবং এখানে এখন বাড়িঘর অনেক বেশি উঠে গেছে। কিন্তু একটা সময় ছিল যে সময়টা বাড়িঘর আরো অনেক কম ছিল, একটু সমস্যাগুলো এখন যায়নি। ইনফ্যাক্ট আমরা একটু আগেও এলাকাবাসীদের সাথে কথা বলেছি, এবং দু একটা বাসায় আমরা যেটা গিয়েছি, আমরা গিয়ে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে বাসাটায় অদ্ভুত ভাবে বাসাটা বন্ধ করা। আমি যে বাসায় গিয়েছিলাম সেই বাসার কথাটা কি বলছি, এবং খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। যাই হোক, আমাদের পরবর্তী অতিথি আছেন আমাদের সাথে, এবং তিনি হচ্ছেন নাবিল, গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজের একজন তিনি, এবং তিনি আমাদেরকে একটা স্টোরি শেয়ার করবেন। আপনার নামটা নাবিল আমরা জানি, আপনি কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। জি, আমি বেরি রোড থেকে এসেছি। ওকে, আমার ঘটনাটা বেসিক্যালি হচ্ছে, আমি তখন কলেজ ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ার, আমার ঠিক মনে পড়ছে না, পড়ি। তো আমি তখন কলেজের পরে সবসময় কোচিং ক্লাসেস করতাম। আর যখন কোচিং ক্লাসেসটা করতাম তখন বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা 8টা, 8:30 বা 9টা বাজতো। আমি যখন একদিন বাসায় আসি হঠাৎ করে, আসার পরে আমি আম্মুকে বলি যে মা, আমার খুব খারাপ লাগছে, আমি আজকে পড়ালেখা করবো না, বা আমি আজকে বেশিক্ষণ থাকবো না, আমি ঘুমিয়ে যাবো, আমি ডিনার করবো না। তো আমার আম্মা বললেন যে আচ্ছা ঠিক আছে, ফাইন, ঘুমাও। এরপরে আমি যখন ঘুমাতে যাই, তখন আমার কেন জানি হঠাৎ মনে হচ্ছে যে আমার শরীরটা মনে হয় একটু খারাপ লাগছে। আচ্ছা, হঠাৎ করে ঘুম আমার 12:30 বা রাত 1টার দিকে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি দেখি যে আমার প্রচুর জ্বর বা গা জ্বলছে, এরকম লাগছে। তখন আমি আমার রুম থেকে আম্মুকে ডাক দিই, আম্মু দৌড়ে আসেন। আসার পরে থার্মোমিটার নিয়ে আসলেন আমার জ্বর চেক করার জন্য। তো চেক করে উনি দেখলেন যে আমার প্রায় 106 ডিগ্রি জ্বর, যেটা আগে কখনো আমার আসলে হয় নাই। তো আমি বুঝছিলাম কিছু একটা উইয়ার্ড। তখন আমার আম্মা বললেন যে এত জ্বর আসছে, তোমাকে কি হসপিটালে নিবো, ডক্টরের কাছে নিবো? তখন সবাই বললো যে না, আপাতত ফার্স্ট এইড হিসেবে দাও, মাথায় পানি দাও। তখন আম্মু ওয়াশরুমে গেলেন বালতি আর আনার জন্য পানি। তো পানি নিয়ে আসার পর যখন নিয়ে আসলেন তখন বাথরুমের লাইটটা অন ছিল। আমি সব ক্লিয়ারলি দেখছিলাম তখন যে বাথরুমে একটা মহিলা দাঁড়ানো, পুরা ব্লু একটা শাড়ি পরা, এবং আপনার চোখের সামনে দেখতে আমার চোখের সামনে ব্লু শাড়ি পরা, এবং ওই মহিলাটা খুবই সুন্দর ছিল, মানে অসাধারণ টাইপের সুন্দর। আচ্ছা, আমি এরকম মহিলাকে কখনো দেখিনি, এবং সে আমার দিকে তাকিয়েছিল। পরে আমি যখন আম্মুকে বললাম যে মা দেখো, ওখানে একটা মহিলা দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আম্মু বলছে ওখানে কিছু নাই। ভাবলাম যে বাথরুমের ভিতর ঢুকে গেল, তুমি যাও পিছনে গিয়ে দেখো। পরে আম্মু বাথরুমের ভিতর ঢুকলো, ঢুকে বলতেছে যে না না, এখানে আসলেই কিছু নেই। তো তখন আমার সারা রাত জ্বর ছিল 106 ডিগ্রির মতনই। সকালে ঘুম থেকে উঠলাম, তখন হঠাৎ করে আমার জ্বর চলে গিয়েছে। জিনিসটা আমার কাছে খুব উইয়ার্ড লেগেছে। এবং আরেকটা জিনিস কি, যে অনেকে বলতে পারে হ্যালুসিনেশন বা এটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন বেসিক্যালি কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়। আর আমি কিন্তু কালারটা দেখেছিলাম যে সে ওয়্যারিং এ ব্লু শাড়ি। ইট ওয়াজ আ ড্রিম। অফারটি পেতে ডায়াল করুন *111 *29# নম্বরে। ওয়েলকাম ব্যাক, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM, এবং আমি রাসেল আছির সাথে। আর চলছে এই মুহূর্তে ভূত এফএম। আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আমরা ঢাকার বাইরে এসেছি, আমরা যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে গোরান মাদানির ঝিল, এবং একটু আগে একটা ঝামেলা হয়েছিল যার জন্য আমরা নাবিলের ঘটনার মাঝে থেকে হঠাৎ করেই আপনাদেরকে আর শোনাতে পারিনি। আমরা আবার নাবিলকে এসেছি। নাবিল, আপনি হঠাৎ করে উঠলেন এবং উঠে দেখলেন যে বাথরুমের ভেতরে নীল শাড়ি পরা একজন, রাইট? জি রাসেল ভাই, ভিতরে দেখলাম যে নীল শাড়ি পরা একজন মহিলা।
আমি কখনো এরকম অদ্ভুত সুন্দর টাইপের মহিলা কখনো আগে দেখিনি, খুব ডিফারেন্ট টাইপের ছিল। আচ্ছা। আর আমি ঠিক তখনই রিয়াক্ট করি এবং আমি আমার মাকে বলি যে আম্মু বাথরুমে একজন মহিলা আছে, তুমি দেখো। তখন আম্মু দৌড় দিয়ে বাথরুমে গেলেন, গিয়ে আমার দিকে তাকিয়ে বলছেন যে না এখানে কেউ নাই, তুমি ভুল দেখেছো, এখানে কেউ নাই। তখন বলছে না তুমি দেখো, সে আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বাথরুমে ঢুকেছে। তো আম্মু আবারও চেক করে বললেন যে না এখানে আসলেই কিছু নেই। জিনিসটা আমার খুব মানে ভয়ঙ্কর লেগেছে এবং ওই রাতে আমি ঘুমিয়ে যাই। তখন আমার 106 ডিগ্রি জ্বরই ছিল, সারা রাত ছিল। সকালে উঠার পরে হঠাৎ করে দেখি যে আমার একটুও জ্বর নেই, আই ওয়াজ ফিলিং ওয়েল। এবং পরবর্তীতে আমি মানে বুঝতে পারি যে জিনিসটা আসলেই রিয়েল ছিল, কারণ স্বপ্ন সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, কালার বোঝা যায় না। আর সিন্স আমার আম্মু আমার সাথে তখন কথা বলছিলেন এবং আমি আমার ফুল সেন্স ছিলাম, সো ঘটনাটা আসলেই সত্যি ছিল এবং আমার চোখের সামনেই হয়েছে জিনিসটা। এবং এই বাসায় এর আগে এরকম কোনো ধরনের ঝামেলা কখনো হয়নি? না ভাই, এরকম আগে কখনো হয়নি এই বাসায়। ওকে, ফাইন। আমরা আপনি পরে থেকে কারোর সাথে ডিসকাস করেছিলেন বা জানতে চেয়েছিলেন যেটা কেন এরকম হলো? জি ভাই, বিষয়টা আমি আমাদের ফ্যামিলির একজন খুব সম্মানিত ব্যক্তি আছেন, পিট টাইপের, ওনার সাথে আমি শেয়ার করি। উনি বলেন যে দেখো জিনিসটা আসলে আছে, এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা ডিফাইন করতে পারি না, আমাদের চোখের সামনে আসে, ধরা পড়ে, কিন্তু কখনো কোনো হার্ম করে না। তোমার সামনেও এরকম কিছুই এসেছিল যেটা তোমাকে হার্ম করে নাই, হয়তো তোমাকে পছন্দ করেছে বা তোমাকে সে ক্ষতি করতে চায়নি বা অন্যভাবে হয়তো ক্ষতি করেছে, তুমি বুঝো নাই, কিন্তু জিনিসটা চলে গিয়েছে, এখন আর তোমার জিনিসটা নাই। ওকে, অনেক ধন্যবাদ। আমাদের এইখানে এই এলাকার একজন রয়েছেন এবং তিনি হচ্ছেন জ্যোৎস্না আক্তার বেবি এবং তিনি আমাদেরকে বলবেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এই এলাকার ঘটনা জানতে চেয়েছিলেন, তো আমি একটু শুনি যে এই এলাকা নিয়ে এত বদনাম আমরা শুনি, কি এই এলাকার ঝামেলাটা কি একটু যদি আমাদের বলতেন। আসলে মূলত এই এলাকাটা হলো গিয়ে একটা লো ল্যান্ড ছিল, একটা সময় পুরো এলাকাটা লাল জমি, যেটাকে বলা হয় দিলের জমি। এটা একটা সময় ঢাকার একটা দিলের সাইড ছিল, যেটা খিলগাঁও ফ্লাইওভারের পর থেকে আস্তে আস্তে ডেভেলপ করে এটা একবারে পিছনে চলে আসছে। আমার এই জায়গা 1964 সনে আমার শ্বশুর কিনছেন, আমরা ডেভেলপ করছি 88-89 দিকে। আমি 89 মাটিটা দিয়ে ফেলে আমি 90-তে চলে আসছি, 26 বছর হবে প্রায়। তো আমি যখন এলাকাতে আসছি তখন এই এলাকার অবস্থা ছিল, যে রাস্তা দিয়ে আপনারা আসছেন 1 নম্বর বাড়িকোনা, এই রাস্তাটা ছিল দুইটা মানুষ একটার পর একজন উঠলে যেমন 10 ফিট নিচে, এমন অবস্থা, ঝোপ, অন্ধকার, লাইট ছিল না। এবং ঝিলটা তৈরি হয়েছিল মূলত এটা মাটি কেটে ঢাকা যে স্টেডিয়ামটা, এই ঝিলের মাটিটা যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম করা হয়েছে ওখানেই ভরা হয়েছে। এবং কিন্তু এই এলাকা নিয়ে এত কথা শোনা যায় না, এলাকা কি মানে ঝামেলাগুলো কি ছিল? সাধারণত আমরা কি এটা কি দেখা যায় জানি এখানে? যে বিল এরিয়াটাই ঝামেলাটা বেশি থাকে, মানে জিন অথবা আমরা ভূত বলতে যেটা আখ্যা দেই, সেটা এখানে আছে? এরা তখন থেকে ইভিন এখনো আছে। যেটা আমি প্রথমে অনুভব করি, এটা আপনার 2004-এ আমার ছোট ছেলে তখন 2 মাস বয়স। আমি সামাজিক কাজ করি এবং এলাকায় কোনো ঝামেলা হলে আমাকে বের হইতে হয়। অনেক সময় আমি একটু ছোটবেলা থেকে একটু সাহসী, যেহেতু আমি খুলনায় বড় হয়েছি, মফস্বল শহরে গ্রামে, আমার ওই সাহসটা আছে। কেউ রাতে আওয়াজ হলে আমি বের হয়ে যাই, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে কেউ বিপদে পড়লো কিনা। স্কুল লাইফ থেকে আমি সোশ্যাল ছিল। তো একদিন আমি রাত্রে দেখি যে আমার মনে হলো তখন চতুর্দিকে পানি। আমাদের এই এলাকা ওই বন্যার সময় অথবা বর্ষা হলে জোয়ারের পানিটা চলে আসতো এদিকে, টঙ্গী এরিয়াটা পুরা এরিয়া, মনে হতো যে আমাদের বাড়িগুলি নদীর মাঝখানে একটু একটু করে যে ঘরগুলো, এমনই লাগতো। তো তখন আমরা চলাফেরা করতাম শাখো দিয়ে, শাখোটা ছিল আপনার একটা শাখো ক্রস করে, ডাবল না, ওখান থেকে। তো 4টা শাখোর মুখ যেখানে আসছে এই কর্নারে বাড়িটা ছিল আমার। আমি বের হয়ে আমার মনে হইলো যে 2টা ছেলে এবং একটা মেয়ে। আমি আমার বাসার গেট খুলে দেখছি যে 2টা ছেলে একটা মেয়ে কথাবার্তা গুম 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 চেঁচামেচি করতেছে। কিন্তু সিচুয়েশনটা মনে হলো, হয়তো আমি ভাবছি যে হয়তো এটা গার্মেন্টস থেকে কাজ করে আসছে, মেয়েটাকে হয়তো ডিস্টার্ব করতেছে। কিন্তু আসলে বিষয়টা আমি পরে পরিষ্কার হলাম যে এটা ভুল। যেহেতু আমি ওইভাবে বিপদগ্রস্ত মানুষের হিসেবে বাইর হই, আমাকে ওইটা ইয়ে করে অবস্থার উপর আসলে ওখানে কেউ ছিল না, না আসলে ওটা অন্য কিছু ছিল। আমি যখন ওদেরকে দেখলাম, আমি আমার দরজার থেকে ওরা যেখানে দাঁড়িয়ে ছিল এখানে
আসার থেকে বেশি হলে আমার 3টা মিনিট সময় লাগছে। আমি জোরসে জোরসে চলে আসছি। আমি যত আসতেছি তত দেখছি ওরা ঝিলের দিকে যাচ্ছে, আওয়াজগুলি দূরে, যত যাচ্ছি আওয়াজগুলো দূরে যেতে যেতে এক পর্যন্ত আমি ওদের ওখানে গিয়ে আমি ডানে দেখলাম শাখো খালি, বামে খালি, সামনে খালি, আর আরেকটা তো আমি নিজেই দাঁড়ানো বাসার থেকে যেটা সংযোগ ছিল। তো তখন আর আমি কাউকে পাই নাই। রাতটা ছিল তখন প্রায় 2টা, আর এটা এরকম 10-20 হবে। তখন আমার আম্মা আমাকে পিছন দিয়ে ডাক দিয়ে বললো, তুমি এত রাতে এখানে কেন? আমি বলছি, আম্মা মনে হইলো যে কারা জানি। আম্মা ওখানে অনেক কিছু দেখছে, উনি বলছে যে কারা, এটা তো তুমি বুঝতে পারছো, তুমি যেহেতু এগুলি করো তোমাকে ওইভাবে শব্দ করে বের হয়ে নিয়ে আসছে, বাচ্চা ছোট আর বের হয়েও না। পরে আমি চলে আসি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরো কিছু এসএমএস এসেছে, আমরা একটু এসএমএস পড়তে চাই। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এসএমএস করেছেন সাগর গোরান থেকে, এবং আজকের এপিসোডে নাইস হচ্ছে। আপনি তো এই এলাকার, আপনাকে বলবেনই। তপু আমাদের সিলেট থেকে লিখেছেন যে অনেকদিন পর ভূত এফএম শুনছেন তিনি, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে অন্তু দেবনাথ রাঙ্গামাটি থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন তার কাছে 7-8টা ঘটনা আছে। আমাদের অ্যাড্রেস তো জানেনি, ভূত এফএম @refurti.fm পাঠিয়ে দিন সেখানে। সাব্বির আমাদেরকে লিখেছেন খুলনা পাওয়ার হাউস থেকে, এবং খুলনা আসবেন কবে জানতে চেয়েছেন। খুলনা আসার পরিস্থিতি, খুলনা আসার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা ডেফিনেটলি সেখানে চলে যাবো, এবং আমরা যেতে চাই, অনেকদিন ধরে যেতে চাচ্ছি। একটু সবকিছু স্বাভাবিক হলে আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ। মেহেদি আমাদের শেরপুর থেকে লিখেছেন যে স্টোরিগুলো তার কাছে ভালো লাগছে। আমাদেরকে জাকিয়া রাবু এসএমএস করেছেন খুলনা থেকে, এবং আমাদেরকে বলছেন যে আমাদের ভয় লাগছে কিনা। আমার কাছে অবশ্যই এখনো পর্যন্ত ভয় লাগে, কিন্তু এই বাসাটা গিয়ে খুব আজব লেগেছিল আমার কাছে। রাকিব আমাদের এসএমএস করেছেন, আচ্ছা বাসায় যে আজব লেগেছে যে খাটটায় আমরা বসেছিলাম সেই খাটটা নাকি নড়ে, এই ব্যাপারটা বেশ ভয়ঙ্কর আর কি। আমাদেরকে রোমান্টিক এসএমএস করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন সাব্বির পুঠিয়া রাজশাহী থেকে, এবং নিশিদাকে ভয় লেগেছে তার, নিশিদাকে যে ব্যাপারটা সেটা শুনে তার ভয় লেগেছে। ওকে, আমাদের শাওন লিখেছেন যে গল্পগুলো ভালো লাগছে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ভূতের গলি থেকে পাপড়ি এবং ফুয়াদ, এবং ভালো কিছু আচ্ছা ফ্লেভার, আচ্ছা পুকুর আর ঝিল রিলেটেড পাতিল বা দিঘি বিষয় কিছু বলবেন। আচ্ছা, এখানে আমরা এখন এই পর্যন্ত এরকম কোনো কিছু পাইনি। সৃজন আমাদের এসএমএস করেছেন, কবি জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস করেছেন, আরো অনেকে এসএমএস করছেন। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ট্যাগ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের এখানে আমাদের টিভির সাথে এসেছেন আহমেদ বাবু, আমরা তার কাছে যাব এবং তার একটা ঘটনা শুনবো। আপনি যে ঘটনাটা বললেন সেটা কি? আচ্ছা, তার আগে শুনি যে কেমন লাগছে এখানে এসে আপনার কাছে। ভাই ভালো লাগছে, বেশ মানে ডিফারেন্ট টাইপের, কিন্তু আমরা বেশ আসলে সময় পাইনি। আমরা আসলে এসে পৌঁছেছি, আপনি জ্যামে পড়েছিলেন, এমন সময় এসে পৌঁছেছেন যে মানে খুব একটা কিছু দেখা হয়নি। তবে যখন নামলাম তখনই বেশ আপনার অন্ধকার লাগছে, মানুষজন খুব একটা স্ক্যাটার্ড কিছু মানুষ, আর মানে জায়গাটা সম্বন্ধে বেশ কিছু খুব আশেপাশে বাড়িঘর থাকলেও জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা, হ্যাঁ স্ক্যাটার্ড অবস্থা সেটাই। এবং মানে বেশ আপনার একটা ভৌতিক এনভায়রনমেন্ট। আরো যখন শুনলাম যে ঝিলের ব্যাপার, আমরা সবচেয়ে আমার আজব লেগেছে যে ঝিলটা নিয়ে এত কিছু শুনছি, সেই ঝিলটা তো অনেকটাই ভরাট করা হয়েছে, সেই ঝিলের ওপরে দাঁড়িয়ে ইনফ্যাক্ট আমরা কথা বলছি। হ্যাঁ, আমরা এখন সেই ঝিলের ওপরে আছি। সেটাই বললো যে এখানে নাকি ঝিল ছিল, বেশি দিন না, 3-4 বছর আগে কথা। সেটাই সেটাই। যাই হোক, আমরা যে ঘটনাটা শুনবো সেই ঘটনাটা কোথাকার? এই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে আপনার উত্তরবঙ্গ ওই এলাকার, এবং যিনি বলেছেন ঢাকায় থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, শুনি আমরা ঘটনা। আচ্ছা, তো তখন যে বলেছে তার নামটা আমি ছদ্মনাম করে দিচ্ছি, মানে সে বলতে চায় না। আচ্ছা, ধরে নিলাম যে শিউলি নামে একজন এই কাহিনীটা আমাকে বলেছে। তো সে যখন ইউনিভার্সিটি 2nd ইয়ারে পড়ে, তখন তার একজনের সাথে রিলেশন হয় আর কি। দে বিকাম গুড ফ্রেন্ড অ্যান্ড দেন দে বিকাম লাইক বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড। এবং বেশ কিছু সময় পারের পথে তাদের রিলেশনশিপ বেশ স্ট্রং হয়, এবং তারা ফিল করে যে আমাদের বিয়ে করা দরকার। বাট ওদের বাসায় মেনে নেয় না জিনিসটা, বাসায় কাউরি মেনে নেয় না। তো ওরা যেটা করে আপনার বাসা থেকে পালিয়ে যায় আর কি। বাসা পালিয়ে যায় মানে চলে যায় ওখান থেকে। তো চলে যাওয়ার মতো মানে তাদের মানে অ্যাফোর্ডেবিলিটি ছিল না যে ঢাকা শহরে সাস্টেইন করার মতো। তো যেটা হয় যে ওই ছেলের যে মামার বাড়ি ছিল সেটা উত্তরবঙ্গে একটা জায়গায়, সেখানে একটা বাসা, সেখানে মানে ওরা মুভ করে যায় আর কি। এবং মামার বাসাটা, যেটা মামা বিদেশে থাকেন, এবং বাসাটা আপনার বেশ খালি অবস্থায় থাকে, এবং ওখানে কোনো অ্যাবান্ডেন্ট টাইপের আর কি, মানে কোনো কেয়ারটেকারও নেই বাসাটা উঠতে হবে। তো যাক, বাগান বাড়ি টাইপের, গাছপালা আছে, তালা মারা থাকে, এবং কোন একজনের কাছে দায়িত্ব আছে সে বাসাটা সপ্তাহে একবার খোলে বা এরকম কিছু একটা। বাসার ভেতরে ওয়েল ফার্নিশড, ফার্নিচার টার্নিচার সব আছে। তো এরকম অবস্থায় ওই বাসাটা যে ওনার বুঝে নেয়, ওনার থাকার জন্য ব্যবস্থা করে। তো বেশ দিনের বেলা ওই ওর যে হাজবেন্ড ছিল সে বাইরে যায় কাজকর্ম, আরো বিভিন্ন জিনিস খোঁজার জন্য বা তার প্রয়োজনে। ওই শিউলি বাসা থাকতো বেশিরভাগ সময়।
তো একদিন দুপুরে প্রথম দিকেই কিছুদিন পর দুপুরে তো ঠিক ধরেন 11টা-12টা এরকম একটা সময় ও ছাদে ওঠে। তো ছাদটা ছিল গাছপালা, আশেপাশে বেশ গাছপালা ছিল, মানে ছায়া একটা বিশাল একটা ছায়াময় পরিবেশ ও জায়গায়। তো ছাদে ঘুরতে ঘুরতে সে ফিল করে যে মনে হচ্ছে তার পেছনে কেউ হাঁটছে। তো ফার্স্ট টাইম ফিল করে, যেহেতু সে শহরে মানুষ হচ্ছে অতটা মানে আপনার ভয় পায় না সহজে জিনিসপত্র, বাসায় কিন্তু সম্পূর্ণ একা থাকার কথা তার। তো ফিল করে হয়তো এই গ্রামের কোনো মানুষ বা কেউ তার সাথে এসছে। তো পেছন ফিরে দেখে কেউ নাই, বেশ ফাঁকা। তো ও স্পষ্ট বোধ করে যে ওর পিছনে কেউ হাঁটছিল, মানে কেউ একজন হাঁটছিল। তো যাক, সে আস্তে আস্তে করে কি ছাদ থেকে নেমে চলে আসে বাসার ভেতরে। তো আসার পরে সে আবার শুনতে পায় যে ছাদের ওখানে কথা বলছে কে জানি, মনে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলছে, ফিস 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 শব্দ হয়। তো যাক, তখন ওর কাছে একটু অস্বস্তি লাগে এবং ব্যাপারটা সে তার হাজবেন্ডকে বলে আসলে। হাজবেন্ড বলে ইটস ওকে, এটা তোমার মনের ভুল, বা অন্য আশেপাশে কেউ কথা বলছিল, এইসব শব্দ তুমি শুনছো। তো থাকতো ওখানে। তো যতক্ষণ সে আর তার হাজবেন্ডের বাসা থাকতো তেমন কিছু আর কি ওখানে এক্সপিরিয়েন্স করতো না, যেটা মানে ওদের এক্সপিরিয়েন্স হতো না। এই ধরনের কথাবার্তা বা চলাফেরা শব্দগুলো সে পেতো যখন সে একলা থাকতো এখানে। তো এবং ওর মধ্যে কিছু পরিবর্তন আসা শুরু করে দেয় ওখানে থাকতে থাকতে। যেমন সে কিছু মানে অ্যাবনর্মাল অ্যাক্ট করে, অকারণে হাসাহাসি করে। তারপর দেখা যাচ্ছে ব্যবহারেও একটা আচার আচরণে চেঞ্জ চলে পরিবর্তন আসে, যেটা নাকি ওর হাজবেন্ড ধরতে পারে। তো ওর হাজবেন্ড মনে করে যেহেতু ফ্যামিলি থেকে দূরে, সবকিছু থেকে দূরে, তার মধ্যে একটা মানে ডিফারেন্স তৈরি হয়েছে, তার বিহেভিয়ারাল ডিফারেন্স, হ্যাঁ, যেটা নাকি তার পার্সোনালিটিটা ডিফারেন্ট হয়ে গেছে এরকম ভাবে। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার যেটা, যে ওর হাজবেন্ড যেটা ফাইন্ড আউট করে যে ও রাতের বেলা একদিন দেখে যে মানে সে বিছানায় নাই আর কি, বিছানায় নাই। তো হাজবেন্ড তাকে খোঁজে আর কি। তো খুঁজতে খুঁজতে যেটা যায়, যে দেখে যে তার ওয়াইফ আপনার ডাইনিং স্পেস, মানে যেখানে ডাইনিং স্পেস তো একটা খাওয়ার ঘর ছিল সেখানে, সেটার পাশে বসে বসে সে আপনার চাল, যে কাঁচা চাল সেটা খাচ্ছে, মানে নর্মাল চাল, ভাত না সেটা। তো ও যায় সামনে যে বলে কি তুমি কি করতেছো এখানে, দেখে চাল হাতের মুঠে খাচ্ছে। তো তাকে ধাক্কা দেয়, তখন দেখতে ঘোর ভাঙে, মানে সে ঘোরের মধ্যে ওখানে বসে বসে চাল খাচ্ছে কটমট কটমট করে। তো হাজবেন্ডের কাছে ব্যাপারটা খুব অড লাগে যে এরকম আচরণ কেন করছে। তো এরকম পরবর্তীতে কয়েকবারই রিপিটেডলি এরকম হতে থাকে। তার আচরণ বিভিন্ন কিছু, ঘুমের ঘরে হাঁটে, ঘরের দিকে যায়, ওদিকে যায়। হাজবেন্ডটা বেশ চিন্তিত হয়ে যায় যে ওর মধ্যে চেঞ্জ গুলা কেন আসতেছে। একদিনকার কথা, যেদিন মানে হাজবেন্ড বেশ মানে শক্ট হয়, ওয়ারিড হয়ে যায় যে দুজন ঘুমিয়েছিল, হঠাৎ করে সে দেখে যে তার যে বারান্দা সেটার মধ্যে সে শোনে ফিস ফিস শব্দ, ওনাদিকে কথা বলতেছে। তারপর সে দেখে একটা ছায়ার মতো অন্ধকারের মধ্যে, মানে বেশ আপনার বোঝা যাচ্ছে গাঢ় অন্ধকার। আসলে ভাই এরকম জিনিস আমিও দেখেছি, আপনাকে আমি বলেছি অতীতে, হ্যাঁ, মানে এই জন্য ওনার বর্ণনা আমি আরো রিলেট করতে পারতেছি যে আপনার অন্ধকারের মধ্যে আরো গাঢ় অন্ধকার। রাইট, আমরা এটা বেশ কয়েকবার এবং আমার নিজের চোখে জিনিস দেখা অতীতে। তো এরকম একটা জিনিস দরজা থেকে ঢুকলো, ঠিক মানুষের একটা শেপ, বেশ লম্বা একটা ছায়া, হেঁটে হেঁটে আসতো তার ওয়াইফের পাশে এসে, মনে হলো যে তার ওয়াইফের উপর শুয়ে পড়লো এবং মিলিয়ে গেল ছায়াটা, এবং ওনার কোন শরীরে কাটা ধরে যায়, মানে হি পার্সেন্টেড। এবং সে দেখে যে একটু পরে তার ওয়াইফ ওই যে ঘুমের মধ্যে হাসতেছে, ঘুমের মধ্যে সে হাসতেছে। ফার্স্টে তার হাসিটা হালকা, তারপর খিলখিল করে আসে। তো উনি বেশ হয়ে যায়, উনি ওয়াইফকে ধাক্কা দেয়। তো ওয়াইফ ওনার সাথে কথা বলে, বাট কথাটা ডিফারেন্ট, কোনো আগা কথা নেই, কথার এলোমেলো কথাবার্তা বলে। তো উনি ভয় আর তাকে বিরক্ত করে না, শক্ত ভাই ওয়াইফকে জিজ্ঞেস করে তুমি এরকম করছো, ওয়াইফ বলে না আমি করি। এবং এইবার উনি ওয়ারিড হয়ে যেটা করে, উনি যায় যে এই বাসাটার দায়িত্ব আগে ছিল, মানে বাসাটা হালকা দেখাশোনা করতো, তার সাথে কথা বলে যে ভাই এই বাসাটা কি সমস্যা আছে। সে বলে যে না, আসলে আপনার চাচা বা মামা যিনি ছিলেন আর কি, তিনি এই বাসাটা কিনছিলেন, এখানকার একজন পুরনো হিন্দু জমিদার ছিলেন, মানে জমিদার টাইপের একজন লোক ছিলেন, তার বাড়ি। পরবর্তীতে ওনার কাছে বিক্রি করে উনি ভারতে চলে যায়। এবং আসলে মানে আপনার মামা একটু বেশি দিন এই বাসা আসতেন না, উনি জাস্ট একটা মানে গ্রামের অঞ্চলে একটা প্রতিপত্তি রাখার জন্য করছিলেন। এবং এখানে এই বাসার সাথে একটু দূরে এখানে কিন্তু মন্দিরও আছে। আচ্ছা। এবং উনি কখনো কিন্তু সেখানেও যান নাই, ওটা টেক কেয়ারও করেন নাই, কিছুই করেন নাই। তো অনেক কিছু অ্যাবান্ডেন্ট রাখলে সেখানে অনেক কিছু হয়। তো হইতে পারে ভাই আপনি যেটা করেন, আপনি দোয়া টালা পড়েন বা আপনি কোন একটা হুজুর আনেন বাড়ি মিলাতো। ওই লোক আবার ওই বিশ্বাসী টাইপের ছিল না ছেলেটার, ওর হাজবেন্ড যেটা, সে এগুলা আমলে নেয় না। এনিওয়ে তার ওয়াইফের পাগলামিও যেরকম বাড়ে বিভিন্ন রকমের। এবং সে একদিন দুপুরে তার ওয়াইফকে বাসায় পায় না, খুঁজতে যায় এবং যে দেখে ঠিকই ওই বাসার পাশ দিয়ে ওই আপনার বাগানের মধ্যে পুকুর আছে, ওটার পাড় দিয়ে হেঁটে হেঁটে যায়, ঠিকই দেখে ছোট চাতালের মতো ছিল, সেখানে মন্দির আছে, সেই মন্দিরের কাছে তার ওয়াইফ বসে আছে সিঁড়ির মধ্যে, দুই পা দিয়ে বসে আছে। তো ওয়াইফকে উঠতে যায়, ওয়াইফ উঠে না, তার সাথে ওলট পালট কথা বলে এবং
এক সময় তার ওই হুঁশ ফেরে। তুমি কিভাবে আসছো জিজ্ঞেস করে, তখন তো ওয়াইফ বলে যে আমার কাছে কিছু অস্বস্তি লাগে, আমার মনে হয় যে আমাকে কে ডাকলো, আমি ফলো করে করেছি। কে ডাকলো তোমাকে? মনে হয় একটা মহিলা ডাকলো, আমি ফলো করে করে এখানে আসছি, এরপর আমার কিছু খেয়াল নেই। এই পর্যায়ে ওনার ভয় বেশি লাগে। উনি ওই ওই ওর ওয়াইফের মানে যে কাহিনীটা বলতে যার নাম বললাম ধরেন শিউলি, শিউলির বড় বোনকে ফোন করে বুঝিয়ে বলে যে আমাদের এই সমস্যা, এই আমরা এখানে আছি এখানে, তো প্লিজ আপনি পারলে কিছু করেন, আপনার বোনকে নিয়ে আমি একটু সমস্যা আছে। তো শিউলির বোন চলে আসে মানে ঠিকানা নিয়ে। আসার পরে সে বলে যে দেখেন আমার বোনের সমস্যা, আপনি অবিশ্বাসী মানুষ, বাট আমি বিশ্বাস করি সম্ভবত তাকে কোন একটা খারাপ কিছু করছে, পজেস করছে। তো সে মানতেই রাজি না, সে বলে আমি এগুলো করবো না, আমি দরকার ঢাকায় যাবো, আমি কোনো চিকিৎসা করবো। বলে যে আপনি শুনেন, আপনি আমার মতো ডিসিশন নেন, আমার বোন, আপনারা অলরেডি অপরাধ করছেন, বাসায় কিছু না বলে চলে আসছেন। তো এনিওয়ে তারপর যেটা শুনে যে ওনারা ঢাকার থেকেই এক হুজুরকে নিয়ে আসে এখানে, এনে সে হুজুর দেখে বলছে যে সে পজেস্ট, এবং পজেস্ট মানে ওই যে ওই মন্দিরের আশেপাশে কোন একটা মানে খুব এল্ডার জিন থাকতো, এবং এই বাসায়ও সে তার চলাফেরা ছিল অনেক আগের থেকে, এবং সে এই মানে এখানে করতে হতো। এখানে আসাতে তারা হয়েছে মানে আপনার ডিস্টার্ব হয়েছে, এবং দ্যাট জিন ফলেন ফর ইউর ওয়াইফ, এবং সে তাকে মানে আপনার পজেস্ট করছে। তো যেটা হয় তারপরে সে বলে যে এখানে থেকে কোনো মতো রিচুয়াল করা সম্ভব না, আমার জন্য এই জিনিসটা কঠিন হবে। তো অনেক রিকোয়েস্ট করে আপনি এখানেই করেন, কারণ এভাবে নিয়ে যাওয়া সম্ভব না। বলে আপনি এভাবে নিতেও পারবেন না, আপনাকে বিভিন্ন হার্ড টাইম দিবে, সমস্যা দিবে। তো যাক, ওখানে উনি রিচুয়াল করে, ওই মানে আপনার সেই মেয়েকে আপনার বেঁধে টেধে এরকম রিচুয়াল মানে দোয়াটা পড়ে এবং বিভিন্ন কিছু করে। তো এই পর্যায়ে দেখে যে ওই যে মৌলানা সাহেব ওনার খুব কষ্ট হয়, ওনার আপনার ওই হাঁটার সময় ওনাদের একটা পা বাকি মানে বাঁকা করে দিচ্ছে এই ধরনের জিনিসপত্র। যাই হোক, পরে অনেক ইসের পরে ওখান থেকে ছাড়ানো হয়, কিন্তু ওই জিনিসটা তাকে বলে যে এখানে থাকা যাবে না, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। ওই জিন তাকে বলে তোমায় চলে যেতে হবে। তো মৌলানা সাহেব বলে আমি তো এখান থেকে যাবো না, সেও যাবে না, তুমি যেহেতু এখানে আসছো, তুমি তাকে পজেস করছো, এবং এটা নিয়ম নাই। আমাদের ওই যিনি হুজুর ছিলেন তিনি এরকম কথা বলছিলেন যে তোমাদের মধ্যে রিলিজিয়নেরও মিল নাই, এবং তুমি আরেকটা ডিমেনশনের মানুষ, মানে ডিমেনশনের জীব, এও আরেকটা ডিমেনশনের জীব, তোমাদের মধ্যে সম্পর্ক হতে পারে না। ইট ইজ প্রোহিবিটেড, রিলিজিয়াসলি অলসো প্রোহিবিটেড, নিষেধ আছে, একজন একজনের সাথে করা যায় না, যদি যেটা করে সেটা মানে গুনার কাজ, এবং ইট উইল বি পানিশড। এর কিছু প্রসিজার এমনিও আছে এরকম। যাক, এই ধরনের কিছু ইটি করে তাকে মোটামুটি সুস্থ করে তোলা হয়, এবং আলটিমেটলি তারা ঢাকায় ফিরে আসে। কিন্তু ওই যে শিউলি যার নাম বললাম, সে বলে এখনো সে কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করে। আচ্ছা, সে যেটা বলে যে সে দেখতো তার হাজবেন্ডকে সব সে বলেনি, সে খুব রূপবান একটা ছেলেকে দেখতো, খুব হ্যান্ডসাম একটা ছেলেকে দেখতো, এবং সে নাকি এখনো মাঝে মাঝে হঠাৎ হঠাৎ তার আশেপাশে ছেলেটাকে দেখে, মানে তার কাছে খুব একটা আসে না, বা সে দেখে ছেলেটাকে। আচ্ছা, এটাই ছিল কাহিনী। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের লিখেছেন মন ভালো না, লিখেছেন আমি কলকাতা থেকে শুনছি, অনেক ভালো লাগছে আমাদেরকে। মল্লিক লিখেছেন যে হাই আমাদেরকে, এছাড়াও হ্যালো বলেছেন বিভু দাস, এছাড়াও শোয়েব মজুমদার আমাদের লিখেছেন, এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন আমাদের। এখানে মেহেদি হাসান আহাদ লিখেছেন যে আজকে তিনি এখনো পর্যন্ত খুব একটা ভয় পাননি, বাট তিনি শুনছেন আমাদেরকে। স্পার্ক টিউন আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে ভূত এফএমের সাথে ছিলাম, থাকবো এবং আছি। আমাদেরকে দেখতে পাচ্ছি যে, এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে কমেন্ট করেছেন যে আচ্ছা লাস্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, লিখেছেন নীরব আমাদেরকে ফেসবুকে। আই লাভ ভূত এফএম লিখেছেন রিশাদ খান, এছাড়াও আমাদেরকে লিখেছেন যে গল্পটা অনেক অদ্ভুত লাগছে, রোহান লিখেছেন আমাদেরকে। মেহেদি হাসান নীরব আবারও এখানে কমেন্ট করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি শোয়েব মজুমদার কমেন্ট করেছেন, জনি খান আমাদের লিখেছেন, এখানে লিখেছেন দেখতে পাচ্ছি আরো অনেকে। সাইফুল ইসলাম ভালো লাগছে যাদের কাছে আমি শুধু নামগুলো একটু বলে দিচ্ছি যেহেতু সময় কম থাকে আমাদের সব সময়। রহমান অরণ্য আমাদের এখানে কমেন্ট করেছেন, এখানে আশরাফুল ইসলাম ফারহাদ, এছাড়াও দেখতে পাচ্ছি খোকন, ইশতিয়াক হোসেন শৌকত, এছাড়াও দেখতে পাচ্ছি নাইম হাসান সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদের এখানে এসএমএস করেছেন অনেকে, এবং আমি দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন যারা, তাদের মধ্যে আছেন আজাদ, ঢাকা থেকে এসএমএস করেছেন তিনি, এবং আমাদেরকে সেজান এসএমএস করেছেন, এবং তিনি প্রশংসা করেছেন আমাদের ভূত এফএম অনেক। এমডি সানি আমাদের এখানে এসএমএস করেছেন সুইট, এছাড়াও আমাদের থিহাম এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন সুমন জ্যাকসন, এছাড়াও ধ্রুবতা আমাদের এখানে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর একটু ভয়ঙ্কর হলে ভালো হয়, তিনি তাই বলেছেন আমাদেরকে। এছাড়াও নুহাস কমেন্ট করেছেন, রিয়াদ আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি চিটাগং থেকে, তাসফিয়া আমাদের এখানে এসএমএস করেছেন, এছাড়াও তিনি ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন, সৃজন আমাদের এখানে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাদিক সিলেট থেকে, এছাড়াও আর অনেকেই আমাদের এখানে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন,
77840 নাম্বারে আমাদের SMS করতে চাইলে, আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আমাদের ফেসবুকের পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti। আমরা চলে যাব আমাদের কাজী ভাইয়ের কাছে এবং আমরা তার কাছে একটা ঘটনা শুনবো এবং আশা করছি আমাদের আরো একজন অতিথি এবং আমরা শুনবো তার ঘটনাটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কাজী ভাই, আপনার বাসা কোথায় একটু যদি আমাদের বলতেন। জি, আমার অফিস হচ্ছে বসুন্ধরা সিটি। ওকে। আমি সপ্তাহে 3 দিন সাইকেলে বাসা থেকে আসি, আর আমি সাইকেলে আসি আর সাইকেলে ফিরে যাই। তো ওদিন অফিসে একদিন অফিসে একটু কাজ বেশি ছিল, রাত প্রায় 9:30 বেজে গেছিল। সাইকেলটা অফিসে রেখে যাওয়া সম্ভব ছিল না, এই জন্য ভাবলাম সাইকেল নিয়ে ফিরি যত রাতি হোক। তো আমার যাওয়ার সময় রেডিসন থেকে আমি 2টা ফ্লাইওভার, কুড়িলে একটা ফ্লাইওভার আছে, ক্যান্টনমেন্টের উপর আরেকটা ফ্লাইওভার, 2টা ফ্লাইওভার উপর দিয়ে সাইকেল চালিয়ে যাই। তা রেডিসনের পাশ দিয়ে যে ফ্লাইওভারটা, ক্যান্টনমেন্টের ফ্লাইওভার, ওটা ওঠার সময় দেখি ফ্লাইওভার অনেক আলো, দুই সাইডে অনেক ফ্লাড লাইট। এই জন্য আমি সাইকেলের যে টর্চটা, ওটা চার্জ কম ছিল, আমি টর্চটা অফ করে দিয়ে ফ্লাইওভারে ওঠা শুরু করলাম। আস্তে আস্তে উঠছি, মাঝামাঝি ফ্লাইওভারে যখন মাঝখানে গিয়েছি, এ সময় হঠাৎ করে আবিষ্কার করলাম যে গোটা ফ্লাইওভারে কোনো লাইট নাই। ফ্লাইওভারে কোনো লাইট নাই? আচ্ছা, ফ্লাইওভারে কোনো লাইট কয়টা হবে তখন? তখন মোটামুটি কয়টা বাজে? তখন 10টা। আচ্ছা, এই সময় লাইট না থাকাটা খুব অস্বাভাবিক। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমি তখন তাড়াতাড়ি লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম সাইকেলের। এই সময় পিছনেও কোনো গাড়ি আসছে না, যে সামনে যে তার লাইটও আমি দেখবো। আবার ফ্লাইওভার উল্টা পাশ দিয়ে শাঁসা করে গাড়ি আসছে আরেকটা লেন দিয়ে। এই সময় হঠাৎ করে দেখলাম ফ্লাইওভারের মাঝখানে আমার একটু সামনে অনেকগুলো বাচ্চা ছেলে, মানে হাইট গুলো মানে কিশোর টাইপের, হাইট গুলো বেশি না। এটা ফ্লাইওভারের উপরে? হ্যাঁ, ফ্লাইওভারের মাঝামাঝি তারা বসে আছে। আমার স্পিড একেবারে খারাপ ছিল না। আমি ভাবছি যে কি ব্যাপার, এরা এই রাস্তার মাঝখানে বসে আছে কেন? কত বছরের বাচ্চা হবে তাও? 8-7-9 বছরের অনেকগুলো বাচ্চা আচ্ছা। ফ্লাইওভারের ঠিক মাঝখানে বসে। তা আমি একটু অবাক হলাম, এরা এখানে এত আনসেফ এই অবস্থায় বসে আছে কেন এরা? আমি ওদের ক্রস করব তার আগে পিছন থেকে একটা গাড়ি চলে আসলো এবং সেটা আলো দেখলাম যে আমি ওদের চাপা দিয়ে চলে গেল গাড়িটা। আমি একটু অবাক হলাম যে আল্লাহ, এত চাপা দিয়ে চলে গেল গাড়িটা। পিছনে ফিরে দেখলাম যে কিছুই নাই। তখন আমি যা বুঝলাম, আমি সাইকেলের গিয়ার গুলো বাড়িয়ে যত তাড়াতাড়ি পারি জাস্ট কোনোতে না তাকিয়ে বাসায় ফিরে গেলাম। বাসায় ফিরে যে তারপরে সবাইকে বললাম, তো ওনারাও বললেন যে এরকম ঘটনা ওনারা শুনেছেন কেউ কেউ, বা আশেপাশের কলিগদের পরে বললেও তারাও বলো যে এরকম। হ্যাঁ, ওই এলাকায় তো অনেক ঘটনা আছে। আমি আপনাকে বলি যে আপনি যখন দেখেছিলেন, আপনার কাছে কি সবকিছু একদম খুব স্বাভাবিকই মনে হচ্ছিল? যে মানে লাইট তো ছিল না আপনি বললেন, বাট আপনার কাছে মনে হচ্ছিল যে কিন্তু ওই একটা মানুষের যদি পিছন দিক থেকে একটা জটলার পিছন থেকে যদি লাইট আছে, ওই দিক থেকে যে গাড়িগুলো আসছিল সেই লাইট আমি দেখছি যে ওখানে কিছু লোকজন বসে আছে এবং তারা খুব স্বাভাবিক মানুষের মতো, হ্যাঁ, তাদের মধ্যে কোনো অস্বাভাবিক মানুষই মনে হয়েছিল। এবং গাড়ি টাড়ি সবকিছু যাচ্ছে রেগুলার, সবকিছু মানে সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র যখন দেখলেন যে গাড়িগুলো চাপা দিয়ে চলে যাওয়ার পরে কোনো কিছু ঘটলো না, তখন আপনার ঘটনাটা দেখেই আমি বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে। আমি আর স্টে করে চলে আসছি। এটা কি আপনার জীবনে প্রথমবারের মতো এবং শেষবারের মতো ভয় পাওয়া এক্সপেরিয়েন্স আছে? সেটা সেটা কি ঢাকাতে না, সেটা খুলনাতে। আমি সেগুলো এখন বলতে যাচ্ছি না, ভয় লাগবে আমার। আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা তার মানে আরেকটু সময় লাগবে, আমরা পরে আবার আপনার কাছে ফিরে আসবো, কোনো সমস্যা নেই। আমরা চলে যাই একটু আরেকজন আমাদের অতিথি আছেন ডেরিক ভাই, আমরা তার কাছে একটু যাচ্ছি। এবং আপনি প্লিজ যদি বলতে যে আপনি ঢাকায় কোথায় থাকেন? আমি ঢাকায় উত্তরায় থাকি। উত্তরায় থাকেন, আচ্ছা। তো মানে মোটামুটি ওই রাস্তাটা তো খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, একটু যদি বলতেন আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা যদি একটু বলতেন আমাদেরকে। আমার ঘটনা ঠিক এই ঢাকার উত্তরাশির রাস্তায় না। আমি হচ্ছে যে ঘটনাটা বলতে যাচ্ছি, এটা আসলে আমি শোনা হচ্ছে শ্রীলঙ্কার আমার কিছু ফ্রেন্ডের কাছ থেকে। আচ্ছা। তো এটা হচ্ছে আসলে সুনামি এফেক্টেড যে এরিয়াটা আছে, ওই এরিয়াতে আসলে এত মানুষ মারা গেছে যে ওখানে মানে অনেক গল্প আছে এরকম, যে ওই রাতের বেলা হচ্ছে ওই টাইমে আসলে বিচের আশেপাশে কেউ যায় না। তো যেই গল্পটা আমি শুনছিলাম যে হচ্ছে এখানে একটা লোক ছিল, তার বাচ্চাকে নিয়ে একটি ব্রিজ ক্রস করছিল। তো এই ব্রিজটা ক্রস করার সময়, এই ব্রিজটা আসলে আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো একটা ছোট চিকন মাথা ছিল, যে মাথা আর পাশে একটা রেলিং ছিল, রেলিংটা ধরে লোকটা তার বাচ্চাকে কোলে নিয়ে সে হচ্ছে পার হচ্ছিল। ঠিক পার হওয়ার সময় সে মানে দেখতে পেলো যে বাচ্চাটা একটু নড়াচড়া করতেছে। তো নড়াচড়া করার সময় সে বাচ্চাটাকে ঘাটের কাছে টাইট করে ধরে তারপর আবার পার হওয়া শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পরে বাচ্চাটা আবার নড়াচড়া করতেছে,
আর এমন ভাবে নড়াচ্ছে, ভঙ্গিটা এমন যে হচ্ছে যখন বাচ্চারা হচ্ছে কারো কোলে যেতে চায় তখন দু হাত যেভাবে বাড়িয়ে দেয় ঠিক ওভাবে ঘাড়ের কাছ থেকে পিছনে হাতটা বাড়িয়ে দিচ্ছিল। লোকটা ওটা ফিল করার পরে যেহেতু ব্যালেন্সের জন্য হচ্ছে এই ছোটখাটো ভঙ্গি হচ্ছে অনেক ইয়েতে পড়ে, যে ওই জিনিসটা ফিল করার পরে সে হচ্ছে পিছনে তাকায় দেখে যে ওখানে একটা মহিলাকে দেখতে পেয়েছিল, যে মহিলাটা হচ্ছে ভেসে ভেসে লোকটার পিছনে হচ্ছে আসতেছে, আর ওনারও হাতটা ওই মহিলারও হাতটা বাড়ানো ওই বাচ্চাটাকে কোলে নিতে যাচ্ছে। তো এই লোকটা ওইটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, পেয়ে হচ্ছে সামনের দিক লাগায় তাড়াহুড়ো করে ব্রিজটা ক্রস করে যখন পিছনে তাকায় দেখে যে এমন কোনো মহিলা আসলে পিছনে নাই, কেউই নাই আসলে কেউই ওখানে। নাই আসলে। এই ব্যাপারটা আসলে যেটা বোঝা যায় যে এখানকার এই মিথটা যেটা এটা হচ্ছে আসলে মারা যাওয়ার পরে আমরা সবাই ভাবি যে হয়তো আমরা কেউ কাউকে চিনবো না, কিন্তু অনেকটা হতে পারে যে একটা বাচ্চা তার মায়ের হচ্ছে ভালোবাসা এমনই গভীর যে ইভেন মৃত্যুর পরেও হয়তো রয়ে যায় কিছু, যে যেহেতু এই দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে সে হয়তো হচ্ছে তার বাচ্চাকে অনেক মিস করে, সেই জন্য হয়তো হচ্ছে ফিরে এসেছে বাচ্চাদেরকে এরকম কিছু একটা। দেখে সেরকম হচ্ছে নিতে চায় সেরকম। আচ্ছা, এটা কোন এলাকার ঘটনা বলেন? এটা হচ্ছে সুনামিতে, সুনামির পরে হচ্ছে শ্রীলঙ্কা নর্দার্ন এরিয়া। আচ্ছা, বর্ণার কাছে তার মানে এরকম কাছাকাছি একটা সুনামি নিয়ে এক ঘটনা আছে, আমরা বর্ণার কাছে একটু যাই এবং সেই ঘটনাটা একটু শুনে আসি। বর্ণা এসছেন বন্ধু গ্যারাজ থেকে, গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ থেকে তিনি এসছেন এবং তার ঘটনাটা প্রায় কাছাকাছি, আমরা তার কাছে তার ঘটনাটা শুনবো। আপনার বাসাটা কোথায় একটু প্লিজ যদি বলতেন আগে। আমি মিরপুর 10-এ থাকি। আচ্ছা, শুনি আপনার ঘটনা। কোথায় ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম সুনামির পর ওই সময়টাই। তো ইন্ডিয়াতে একটা এরিয়া সিটি থেকে একটু বাইরে, ওই জায়গাটা গ্রামের মতো কিছুটা। তো সেখানে সুনামির পরে আমি আমার এটা অনেকে বুঝতে পারবেন না কোন জায়গায় পড়ছে, ইন্ডিয়ার কোন স্টেটে একটু যদি বলতেন আমাদেরকে। ইন্ডিয়াতে অ্যাঙ্গাসের জায়গাটা না অ্যাঙ্গাস। আচ্ছা, কোন স্টেট আপনি মনে হয় বলতে পারবেন না? আচ্ছা, ওকে আমি ছোটবেলায় গিয়েছিলাম। ওকে। তো সেটা শহর থেকে একটু দূরে গ্রাম এরিয়াতে। তো সেখানে আমার এক আত্মীয় থাকে, তো সেখানে যে একজন মেয়ে কাজ করতো, তো সেই মেয়েটা ছিল সাউথ ইন্ডিয়ান। তো সে সুনামিতে মারা যায়। তো মারা যায় সাউথ ইন্ডিয়ান যে মেয়ে সেই মানে যিনি কাজ করতেন তার কে মারা যায়? যে মেয়েটা কাজ করতো সেই মারা যায়। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ওকে। সেই মারা যায়। তো আমরা যখন গিয়েছিলাম রাতের বেলা ঘুমাচ্ছিলাম, তো একদিন 2টা কি 2:30টার দিকে ঘুম ভাঙে। তো ঘুম থেকে উঠলাম, ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিলাম। তো তখন উঠে দেখলাম যে সামনে মাঠের মতো জায়গা, গেটের ভিতরেই কিন্তু ঘরের সামনেই মাঠের মতো জায়গা। তো সেই জায়গাটা মনে হলো যে ছায়ার মতো কিছু দেখলাম আর সাউন্ড শুনলাম, কিন্তু আমি সেদিন রাতে আর কিছু দেখিনি বা হয়নি। পরের দিন আমরা যখন উঠি তখন ওই জায়গাটা যখন দেখলাম যে লাল রঙের শাড়ি পরা, কিন্তু ওরকম ক্লিয়ারও না, একদম মানে ঝাপসা, কিন্তু এভাবে বসেছিল। আচ্ছা, ওখানে বসেছিল। তো আমি যখন মানে ওভাবে না দেখার ভান করে, তো রাতের বেলা আমি ছোট অনেক, তো না দেখার ভান করে আমি চলে আসি। আচ্ছা, আবার আরেক মানে শুধু দেখেছিলাম ঝাপসা, কিন্তু পরের দিন যখন আমি আবার রাতে উঠি তখন দেখেছিলাম মানে তার ফেসটা দেখা গিয়েছিল ওই দিন। ঝাপসাই, ক্লিয়ার না, কিন্তু তার চোখে এক চোখ ছিল, মানে তার বিধ্বস্ত একদম চোখটা হয়ে গিয়েছিল, ঝাপসা। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি ছোট, কিন্তু মানে আমি সামনে দেখছি যে এরকম ঝাপসা কিন্তু বসে আছে মাঠের মধ্যে, এবং সে মশলা গুঁড়া করার যে মরিচ, এবং সে ওইভাবে গেট আপ দেওয়া। এই মেয়েটা কি জীবিত অবস্থা আপনি কোনোদিন দেখেছিলেন নাকি ওইটাই প্রথম দেখা? না না, আমি ওখানে গিয়েছিলাম তখন শুনেছিলাম যে এরকম এটা কাজ করতো, কারণ ওই জায়গাটা আমি ওই ফার্স্ট যাই। ওই ফার্স্ট যে প্রথমেই জানা একদম, এর আগে কোনোদিন ওই জায়গায় না, এর আগে ওখানে যাইনি। সেই মেয়েটা কাজ করতো, সুনামিতে মারা যায়। তো এরপরে আমি গিয়েছিলাম ওখানে। তো ওরকম চোখটা ওভাবে মানে নষ্ট হয়ে গেছে, যা যেরকম ওরকম ফেসটা, তো ওরকম খুবই ভয়ঙ্কর লাগার কথা। হ্যাঁ, এবং আমি যে চিৎকার করব সেই রকম পরিস্থিতিও মানে তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, যারা শুনছেন তারা একটু কল্পনা করবেন, মেয়েটার মুখ আরো ভালো লাগবে আমি আপনাদের যে শুনতে। চিৎকার করব আমি সেটাও আমি করতে পারিনি। তো চিৎকার করার মতো অবস্থা আমি বুঝতে পারছিলাম না যে চিৎকার করব। তো আমি সেটা দেখে তারপরে আমি চলে যাই, আর পরের দিন আমরা ওই জায়গা থেকে চলে আসি। ওটাই শেষ রাত ছিল থাকাটা। তো এরপর আমি শুনি যে সেখানে আমার যে আত্মীয়রা থাকতেন তারা ওখান থেকে চলে আসে, তো ওখানে আর থাকেন না। মানে এই বিষয়টা অনেকেই মানে এরকম ওই সময়টা অনেকেই আশেপাশে ওই এরিয়াটাতে এরকম অনেকেই নাকি আমি শুনেছিলাম যে দেখতো।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে যখন আমাদের বেশি আওয়াজ করার কথা বা বেশি চিৎকার করার কথা, আমি এই ঘটনাগুলো শোনার পরে যখন মানে বিভিন্ন সময় শুনি, তখন মনে হয় যে যখন আওয়াজ করার কথা বা চেঁচানোর কথা সেই সময়টা আমরা পারি না, কিন্তু আমরা অনেক সময় অনেক অকারণেই অনেক সময় গলার আওয়াজ বেশি করি। বাট যখন প্রয়োজন হয় তখন হাজার চেষ্টা করলেও ঠিক ওই সময় আমরা একদম গুলিয়ে ফেলি, আমাদের আর মনে থাকে না কাউকে যখন সাহায্যের জন্য ডাকা দরকার, সেটা এই প্যারানর্মাল কোনো ঘটনাতেই ঘটুক বা কোনো বিপদের কারণেই ঘটুক না কেন, ওই সময় আমাদের মাথায় এটা থাকে না। আমাদেরকে অনেকে SMS করেছেন, দেখতে পাচ্ছি ইকবাল আমাদের SMS করেছেন সেকেন্ড গেট চিরগং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শুন, এবং আমাদেরকে সাকিব SMS করেছেন এবং আমাদেরকে বলছেন যে তার বাংলাদেশ হেরে যাওয়ায় তার খারাপ লাগছিল, এখন কিন্তু ভূত ফেসে সেট হয়ে গেছেন। আলামিন বিশ্বাস আমাদের SMS করেছেন এবং তার কাছে ভালো লাগছে। আমাদেরকে আইসা SMS করেছেন, তৌফিক হাসান আমাদের খুলনা থেকে SMS করেছেন আমাদের SM আবরার, এছাড়াও পুনম আমাদের SMS করেছেন, নাচ ধানমন্ডি থেকে আমাদের SMS করেছেন, অনেক ভয় পাচ্ছেন তিনি। আমাদেরকে জিনিয়া এছাড়াও SMS করেছেন আমাদেরকে শুভ্র সিলেট থেকে, RM রাকিব আমাদের SMS করেছেন, শাহিদুল ইসলাম রাকেশ আমাদের SMS করেছেন, জিপি শাহিন আমাদের SMS করেছেন, নরসিংদী থেকে আমাদের মনোহারদি থেকে আমাদের অনেক SMS করেছেন, দরুন ময়মনসিংহ থেকে SMS করেছেন, এছাড়াও SMS করেছেন গোলাম রাব্বি মিটফোর্ড ঢাকা থেকে, এবং তিনি বাবু ভাইয়ের ঘটনা অনেক প্রশংসা করেছেন। আমরা বাবু ভাইয়ের কাছে আরো ঘটনা নিয়ে আসবো এবং শুনবো আরো অনেক ঘটনা, আরো অনেক অতিথি আমাদের এখানে বাকি আছেন ঢাকার এবং ঢাকার বাইরের বিভিন্ন ঘটনা বলার জন্য। আপাতত আমরা একটা ছোট্ট ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে আমরা জানিয়ে দিই যে কিভাবে আমাদেরকে SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। শুনতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাগুলো আপনার স্টুডিওতে এসে শেয়ার করতে চান, যে আপনারা চান যে আপনার ঘটনাগুলো আমরা পড়ে শোনাবো, এবং যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে ঘটনা লিখে না পাঠিয়ে আপনারা সরাসরি রেকর্ড করে পাঠাতে পারেন। আর যদি আপনারা চান যে আপনাদের বর্ষসেরা ঘটনার মধ্যে আপনার ঘটনাটি হোক, যেটা নিয়ে ভূত এফএমের বই প্রকাশিত হবে বই মেলায়, তাহলে ঘটনাগুলোর সাথে একটা আপনি কি বলবো লেখা আকারেও একটা পাঠাতে পারেন আপনি। আর আমাদের ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। এই দুটো জায়গায় আপনারা গিয়ে কমেন্ট করতে পারেন, আমাদের যে পোস্টগুলো আছে সেখানে যে আপনারা আপনাদের মন্তব্য লিখতে পারেন এবং জানাতে পারেন আমাদেরকে ইমেইল করে কেমন লাগছে আজকের এই এপিসোডটি। গতবার আমরা একটা এক্সপেরিমেন্টই বলবো যে আমরা করেছিলাম, ফ্রাইডে দ্য 13th আমরা একটা স্পেশাল এপিসোড করেছিলাম, এবং আজকে আমরা আবার চলে আসছি আউটডোরে স্টুডিও থেকে। আমরা আজকে অনেক দূরেই এবং বিচ্ছিন্ন, এবং আমাদের রেগুলার ভূত এফএম যেভাবে আমরা করি সেখান থেকেও আমরা অনেকটা বিচ্ছিন্ন। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমাদের গত প্রোগ্রামে যদি আমরা অনেক প্রশংসা পেয়েছি। আপাতত কোনো কথা হবে, একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিচ্ছি আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটি হচ্ছে গোরান মাদানির ঝিল, এবং এই জায়গা নিয়ে অসংখ্য ঘটনা রয়েছে। এই এলাকাবাসীরা আমাদেরকে বলেছেন, এবং এই এলাকা একটা সময় পুরোটাই ঝিল ছিল, এখন অনেকটা অংশই ভরাট করা হয়েছে, এবং সেই জায়গায় ঝিল ভরাট করা হলেও ঝিল নিয়ে এবং ঝিলের চারপাশ দিয়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটতো সেই ঘটনাগুলো কিন্তু বাদ যায়নি, এবং সেগুলো এখনো প্রতিনিয়ত ঘটে চলেছে। এবং এখানে আপনারা যারা এলাকাবাসী আছেন তারা অনেকেই আমাদের এখানে এসে দেখা করে গেছেন, কথা হচ্ছে তাদের সাথে। দুই একজনকে আমরা হয়তো নিতে পারিনি আজকে, আমরা আগামী সপ্তাহেও হয়তো কাউকে নিতে পারি। তো যাই হোক, আপনারা যারা শুনছেন তাদেরকে আরো একবার জানিয়ে দিই, আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে, অথবা আপনি অবশ্যই আমাদেরকে রেকর্ড করেও পাঠাতে পারেন আপনাদের ঘটনাগুলো। আমরা একটু আগেও উত্তরার বিভিন্ন জায়গা নিয়ে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা নিয়ে কথা বলছিলাম, এবং এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন অতিথি জয়েন করেছেন। আমরা তার কাছে আরো একটা ঘটনা শুনবো, যে ঘটনাটি উত্তরার রোড নিয়ে আমরা বিভিন্ন সময় শুনেছি। উনি একটা ঘটনা এক্সপেরিয়েন্স করেছেন, একটা ঘটনার নিজের চোখে দেখেছেন, যে ঘটনাটি একটু অদ্ভুত এবং যে ঘটনাটি অন্য ঘটনার সাথে একটু আলাদা। আপনি কি আপনার নাম বলবেন নাকি এই ঘটনা চলে যাবো একদম? আমার নাম দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে বুলু। জি, গল্পে চলে যাই। জি প্লিজ। এই সেদিন ছিল 5-6 বছর আগের কথা। আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা গুলশান থেকে উত্তরে যাচ্ছিলাম। রাত তখন 12টা 12:30 মতো বাজে। ও আমাকে নামাই দিবে, নামাই ও বাসে চলে যাবে। তো আমরা যখন এয়ারপোর্টটা ক্রস করলাম, এয়ারপোর্টের
পার হওয়ার পর একটা ফুটওভার ব্রিজ বোধহয় সবাই খেয়াল করেছেন। তো ওখানে যাওয়ার যখন আমরা কাছাকাছি চলে আসছি তখন দেখি যে একটা জিনিস একটু বলে রাখি ফুটওভার ব্রিজের ব্যাপারে, ওইটা পাশে যে দুইটা রেলিং, দুইটা হচ্ছে শোল্ডারের হাইট, একটা সাধারণ মানুষের নরমাল মানুষের হাইটের শোল্ডারের হাইট হবে। তো ওইটার উপর আমরা দুইজন হঠাৎ করে আমি নোটিস করলাম ফার্স্টে যে একটা লোক সাদা আলখাল্লা পরা, হাইট প্রায় 6 ফিটের উপরে, 7 ফিটের কাছাকাছি দেখে মনে হলো। দেখে মনে হচ্ছে যে একটা সুইমার যখন উপরে উঠে ডাইভ দেয় না সুইমিং পুলের জন্য যেভাবে দাঁড়ায় ফার্স্টে একটা স্ট্যান্স নেয়, দুই হাত দুই পাশে, ওরকম একটা পজিশন যে সে লাভ দিবে। তো ফার্স্ট থিং আমার মাথায় আসেনি যে এটা আসলে কি কেন হতে যাচ্ছে। ফার্স্ট থিং ইনস্টিংটিভলি মনে হচ্ছিল যে একটা মানুষ এখন সুইসাইড করার জন্য লাভ দিবে, এরকম মনে হচ্ছিল। প্রথম দেখে তাই মনে, প্রথম দেখে ফার্স্ট থিং, তখন সাথে সাথে রিয়াকশন ছিল এরকম যে আমি পাশে যে গাড়ি চালাচ্ছিল আমার ফ্রেন্ড, ওকে বললো আচ্ছা দেখ ওখানে কি, এটা কি হচ্ছে উপরে কি। তো ও দেখে বললো হ্যাঁ দোস্ত এটা কি, মানে তো তখন আমরা দুজনই একসঙ্গে দুজনে একই সাথে একই জিনিস আমরা দেখলাম, দেখে দুজনেই অবাক যে এটা কি হচ্ছে। এটা একটা ফার্স্ট মাথায় আসছে যে এটা একটা মানুষ বোধহয় লাভ দিয়ে এখন মারা যেতে চাচ্ছে, সুইসাইড করবে, এরকম একটা ফিলিং আমাদের আসলো। বাট গাড়ি তো চলতেছে, ওর মধ্যে গাড়ি আমরা ক্রস করে ফেললাম। ক্রস করার পর দুজন রিয়েলাইজ করলাম যে একটা মানুষ সাদা আলখাল্লা পরে শোল্ডার হাইটের উপর রেলিং এ দাঁড়ানোর পরে এইভাবে কেন ওই স্ট্যান্স নিয়ে দাঁড়ানো, মানে এটা সাধারণ একটা সিন একটা না ওটা। তো ওই জিনিসটাতে আমরা একটু মানে পরে রিয়েলাইজ করলাম যে এটা আসলে একটা সাধারণ সিন ছিল না। রাত 12:30টার সময় সাদা আলখাল্লা ওইরকম জায়গায় কেউ ওইভাবে দাঁড়িয়ে থাকবে না। আসলে আরো অনেক ওয়ে হয়তো তার কাছে থাকতে পারে, বা এইটা এটা আপনার নিজের চোখে দেখে এবং নিজের চোখে দুজনেরই দেখায়। এবং আমরা মাঝে মাঝেই ডিসকাশন উঠলো, মাঝে মাঝে জিজ্ঞাসা আছে তো মনে আছে এটা কি এরকম যে হয়েছিল তো মনে আছে, বলে যে হ্যাঁ হ্যাঁ এটা মনে আছে। এটা এক্সপ্লেনেশন আমরা আসলে কখনো পাইনি। এবং এই রোডটা নিয়ে মানে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা বলে আমরা ধরে নিতাম, কিন্তু এই রোডটা নিয়ে আমি বললাম যে ঢাকা শহরে মানে 15% মানুষের এরকম এক্সপিরিয়েন্স আছে ওই রোডটা নিয়ে। এইটা নিয়ে আমিও এটার পরে আগে অনেক সাথে ডিসকাস আছে এরকম রাস্তাতে কি এক্সপিরিয়েন্স আছে কিনা। তো যখনই আমি আমার ফ্রেন্ডের ড্রাইভারদেরকে বা আমি নিজের ড্রাইভারের সাথে যখন কথা বলি, সেটা বলে যে ভাইয়া ওই রাস্তাটা আসলে ভালো না, এটা হচ্ছে টার্মটা ইউজ করা হয় যে ওই রাস্তাটা একটু খারাপ রাস্তা। যখনই বলি কি দেখ কেন খারাপ, ভাই ওটা খারাপ। আচ্ছা আপনার বাসা উত্তরায়, আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি মাঝে মাঝে আপনি কি দেখেছেন এরকম যে মাঝে মাঝে ড্রাইভ করে ফেরার সময় দেখবেন ওই জায়গাটায় কোনো না কোনো মানে আমি না কেন জানি এটা আমার সাথে ঘটেছে, আমি এটা আগেও শেয়ার করেছি যে আপনি ম্যাক্সিমাম দিন দেখবেন যে ওইখানে গাড়ির কাঁচ পড়ে আছে, মানে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট। এটা রেগুলার, এটা একটা রেগুলার একটা ঘটনা যেটা ঢাকা শহরে অন্য সব শুধু কাঁচও না, মানে আপনি দেখবেন যে একটা গাড়ি হয়তো উপর দিয়ে উঠে আসছে। হ্যাঁ হ্যাঁ এর উপরে আমার নিজের একটা ফ্রেন্ড আমার স্কুলে পড়তো, আমার 1 বছর সিনিয়র, ওই রাস্তাতেই আসলে মানে ওর একটা মেজর অ্যাক্সিডেন্ট হয় এন্ড হি পাসড অ্যাওয়ে ওই অ্যাক্সিডেন্টেই ইমিডিয়েটলি। তো ওইটা খুব কমন একটা জায়গা যেখানে এই ধরনের অ্যাক্সিডেন্ট ফর হোয়াটএভার রিজন। আপনি নিজেও ড্রাইভ করেন, রাস্তাটা কিন্তু এত ডেঞ্জারাস না, মানে ওইটা হ্যাঁ টু বি অনেস্ট আসলে এই রাস্তা ইজ এ রেগুলার রোড, জ্যাম বেশি, বাট এরকম সব রাস্তাতে এরকম থাকে। হ্যাঁ মানে আমরা আজকে যেখান থেকে ড্রাইভ করেছি এটা অনেক আরো ক্রিটিক্যাল, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, বাট এটা সেটাই। আর আপনার সাথে তো এছাড়াও আপনি আগেও মানে আমরা অনেক সময় দেখা যায় না যে বাসায় টুকটাক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমরা ইগনোর করি, কিন্তু আপনার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনি আমার আরেকটা ঘটনা ছিল, যেহেতু প্রথমে আমরা নিশি ডাক দিয়ে শুনেছিলাম এবং আমরা যখন নিজেরা আলাপ করছিলাম অফ এয়ারে, তখন আমরা একটা জিনিস ধরে গেছিলাম যে আপনার হয়তো ওইরকম করে একটা ডাক আপনি শুনতে পেয়েছেন, ওই ঘটনা যদি একটু বলতেন আমাদের। আচ্ছা আসলে একটু বলিনি যে আমি এক নন বিলিভার, আমি বিশ্বাস করি না, করতে চাই না। তারপরও দুইটা ঘটনা, একটা বললাম, আরেকটা ঘটনা আছে যেটা আসলে এক্সপ্লেনেশন আমি পাইনি এখনো। আচ্ছা এক্সপ্লেনেশন আমি জানি না পাবো কিনা। তো সেকেন্ড যে ঘটনাটা ছিল এটা তখন আমি ছোট ছিলাম। ওই সময় বাংলাদেশে ওই একটা কালচার ছিল যখন কারেন্ট চলে যেত, এখনের মতো এত জেনারেটর আইপিএস সে সময় ছিল না, তখন রাতের বেলা সামারে স্পেশালি রাতে কারেন্ট চলে গেলে সবাই আমরা বারান্দায় ছাদে চলে আসতাম পাটি টাটি বিছে। তখন ওইটা একটা ফান কালচার, মজার একটা, পড়াশোনা করতে হবে না, পড়াশোনা করতে হবে না, এরকম একটা ব্যাপার ছিল। আর আরেকটা মজা ছিল বারান্দা থেকে তখন নিচ থেকে মানুষজন ডাকতো ডেকে নিতে যে আড্ডা, ওই ব্যাপারটা ছিল। তো আমরা তখন যে বাসায় থাকতাম 4 তলা একটা বাসা ছিল, বারান্দা থেকে নিচে উকি দিলে দেখা যেত যে বাসার গেট। তো তখন অ্যাপার্টমেন্ট সিস্টেম ছিল না, তখন হচ্ছে কোনো বাসায় নিচে গার্ড থাকতো এরকম আলাদা, সেরকম ছিল না। তো যার যার বাসায় গেটটা সবসময় নিচে গেটটা তালা দেওয়া থাকতো, এন্ড যার গেস্ট আসবে সে কলিং বেল দিলে রিসিভ করে নিয়ে আসবে, এই ছিল হচ্ছে সিস্টেম। তো ওইরকমই একটা সামার একটা ইভিনিং আমাদের কারেন্ট চলে যাওয়াতে আমি আর আম্মু আমরা বারান্দায় বসেছিলাম, যেহেতু বাসার ভিতরে অনেক গরম থাকতো, এন্ড হারিকেন ছিল, হারিকেন মোমবাতি বা চার্জার লাইট, আমাদের বাসায় তখন চার্জার লাইট নষ্ট ছিল বা ছিল না, হারিকেন নিয়ে বসে আছে। তো ওই সময় নিচ থেকে আব্বু ডাকতেছিল, আব্বু অফিস থেকে আসছে হয়তো, তো এসে রেগুলার ঘটনা, রেগুলার ঘটনা যে এরকম টাইমে আব্বু আসবে, 8টা তখন 8টার মতো বাজে, তো আব্বু আসবে। তখন মোবাইল ফোনও ছিল না যে আসার আগে আমরা জানি কখন আসবে, 5 মিনিটের মধ্যে আসবে, এই ধরনের কিছু ছিল না, ডিরেক্ট বাসায় আসে বা আসে না।
এরকম একটা ছিল। বাট TNT-তে ফোন দিয়ে যে আমি রওনা দিচ্ছি এভাবে হয়তো হতো। তখন ওই রেগুলার রাস্তা থেকে আপডেট নেওয়ার কোনো অপশন ছিল না। তো এরকম ডাকলো, তো আম্মু বললো যে তোমার আব্বু আসছে, তুমি নিয়ে আসো নিচ থেকে, হারিকেন দিয়ে নিয়ে আসো। তো আমি হারিকেন নিয়ে আমি নিচে গেলাম, 4 তলা ছিল আমাদের বাসায়। নিচে যে দরজাটা খুললাম, মানে গেটটা খুলে বাইরে উকি দিয়ে দেখি কেউ নাই। হঠাৎ করে আমার খুব অ্যাবনর্মাল ভয় লাগা শুরু করলো কোনো কারণ ছাড়াই। তো আমি দৌড় দিয়ে সূরা ফাতিহা পড়তে পড়তে আমি দৌড় দিয়ে এসে একবারে এতেই নিঃশ্বাসে আমি তলে চলে আসলাম। এসে আম্মু বললো আম্মু নিচে থেকেও নাই। তো আম্মু বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এটা ব্যাপার না। তারপর বললো যে দোয়াটা পড়ো, এটা কোনো কিছু অসুবিধা নাই। কিন্তু উনিও তো শুনেছেন আসলে। হ্যাঁ, আম্মুই আমাকে শুনে বললো যে আমিও শুনলাম, আম্মুও শুনলো, বলে যাও নিয়ে আসো। তো ওইটা 2 ঘন্টা পর আসছে বাসায় ওই দিন। এন্ড তারপর আব্বুকে বললাম আব্বু তুমি কি বাই চান্স একটু আগে এসে আমাকে দেখে পরে কি অন্য কোনো কাজে চলে যেতে পারছিল কিনা, এরকম কোনো কিছু ছিল? তো বল না বাবা, আমি তো এখনই আসলাম, আমি তো এই টাইমেই এখন জাস্ট একটু আগে আসলাম। তো ওইটাও একই যে এক্সাক্ট মানে আব্বুর ভয়েস, আমার নাম ধরেই ডাকা, আমার ডাক নাম ধরেই ডাকা। এন্ড একটা তো কিছু কিছু আন্দাজ থাকে যে কোত্থেকে শব্দটা আসতেছে। হ্যাঁ, সেটা ওইটা নিচ থেকেই শব্দটা আসতেছিল। আমি উকি দেবো 2বার ডাকছিল ইনফ্যাক্ট। আমি নিচে উকি দিয়েও মানে যদিও যেটা একটা মেনশন করিনি যে গেটটা দেখা যায়, বাট গেটের উপরে ওই গাছ ছিল এমন যে গেটের নিচে তো দাঁড়ালে সেটা স্পেসিফিক্যালি দেখা যেত না। তো গাছ ফুল টুলের কারণে গেটটা ঢাকা থাকতো, বাট গেটের নিচ থেকে যে ডাকতেছিল সেটা খুব অবভিয়াস ছিল। আমি মানে বিশ্বাস করি যে আপনি যে ঘটনাটা বললেন সেই ঘটনাটা খুব একটা ভয়ের না, এবং অনেক মানুষ হয়তো ভয় পায় নাই, কিন্তু আমার কাছে একটা মানে কারণ আছে এই ঘটনাটা শোনার। সেটা হচ্ছে যে যিনি শুনেছেন তিনি ভয় পাবেন, আপনি ভয় পান নাই, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি ভয় পান নাই। আপনি বলছেন যে আপনি বিলিভ করেন না। আমি এই ঘটনাটা শোনালাম এই কারণে যে এরপরে আমি জানতে চাই যে তাহলে আপনি এটাকে এক্সপ্লেন করবেন কিভাবে, মানে আপনার কাছে যুক্তিটা কি, লজিকটা কি, কেন এরকম ঘটনা ঘটলো? আসলে সবকিছুর এক্সপ্লেনেশন তো আমাদের হয়তো রাইট টাইম, রাইট এজ, অনেক ভেরিয়েবলস হয়তো আমরা জানি না। হয়তো সেই সময় আমার নামের হয়তো যেভাবে নামটা যে উচ্চারণ করা হয় সেটা সিমিলার হয়তো অন্য কাউকে কেউ ডাকছিল, যেটা হয়তো দুজনেই আমরা মিসট্রিট করলাম। আপনার বাসার গেটের সামনে থেকে আপনার নাম ধরে? হ্যাঁ, ইন্টারেস্টিং কোইন্সিডেন্স। হয়তো আমি জানি না, মানে জিন এখন ইসলাম বিশ্বাস করে, জিন বিশ্বাস করতেই হবে, সেটা আমি করি। কিন্তু আপনি ভাবছেন যে আপনি ধরে নিচ্ছেন যে দুজনেরই ভুল হচ্ছে, এরকম কিছু? আসলে এটাই বললাম, এই জন্যই বললাম যে আমার কোনো এক্সপ্লেনেশন নাই। বাট আপনি তারপরেও বিলিভ করেন না? তারপর বিলিভ করতে চাই না, ভয় পাই। বিলিভ করতে চান না? করি না, করতে চাই না, বাট ভয় আমি ঠিকই পাই। আমি কোনো হরর মুভি দেখি না। আচ্ছা, তো হয়তো আমি এসব মাথায় ঢুকাতেই চাই না আসলে অনেক কিছু। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি কুসংস্কার বিশ্বাস করেন? আমরা লাস্ট এপিসোডে অনেক কিছু রেখেছিলাম যে সামনে বিড়াল পাস করলে এরকম হয়, বা এরকম ধরনের মানে পেছন থেকে কেউ ডাক দিলে একটু বসে যেতে হয়, এরকম ধরনের জিনিসগুলো আপনি বিশ্বাস করেন না? টু বি অনেস্ট আমি আসলে কুসংস্কারকেও পাত্তা দিতে চাই না, আনলেস আদারওয়াইজ আমার কোনো ধরনের আমার খুব স্ট্রং রিজন আমি ফিউচারে না পাই, আমি আসলে বিশ্বাস করবো না। অনেক ধন্যবাদ বুলু ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং এয়ারপোর্ট রোডের আপনি যেটা দেখেছেন সেটা অনেকটা ডিফারেন্ট, আমার কাছে অনেক ভালো লাগছে, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখতে পাচ্ছি আরো SMS এসছে। ফয়সাল তিন আমাদের ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি আমাদেরকে প্রমি এবং রেজা, এবং তারা দুজন খুব মজা করেই শুনছেন ভূত এফএম আজকে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি নবী SMS করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। ফয়সাল তুহিন আমাদের SMS করেছেন। পুনম আমাদের SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি সুজানা, এছাড়াও নাইব আমাদের SMS করেছেন সাভার থেকে। আমাদেরকে স্বপ্নিল SMS করেছেন, স্বপ্নিল মুস্তাফিজ সিয়াম। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি SMS করেছেন ইকবাল। এছাড়াও আমাদেরকে মুনিকা SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি তানভীর, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সঞ্জয় এবং MG মামুন আমাদেরকে SMS করেছেন। সবাই অনেক বেশিরভাগই লিখেছেন ভালো লাগছে, সুতরাং সব SMS গুলোর নামগুলো আমি পড়লাম, আলাদাভাবে তেমন কিছু পড়লাম না। বর্তমানে থেকে আমাদেরকে ট্যুর ন্যাচারাল SMS করেছেন অমিত, আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন, এবং তার কাছে বেশ ভয় লাগছে তিনি জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও সানি 69 বোর্ডবাজার থেকে SMS করেছেন, এবং তিনি ভূত এফএমের সাথে আছেন সেটা জানিয়েছেন। সিমিন আমাদের SMS করেছেন, আজকে অনেকদিন পর তিনি শুনছেন এবং তার কাছে হরিবল লাগছে। আমাদেরকে দেখতে পাচ্ছি বিকাশ SMS করেছেন জিনজিরা থেকে। আমাদেরকে মোস্তাক বেলি রোড থেকে SMS করেছেন, এবং তিনি তার ছোট্ট বেবি মাহিশা এবং তার ওয়াইফ তাবাসসুম, তারা তিনজনই আমাদের সাথে রয়েছেন। আমাদেরকে এছাড়া SMS করেছেন দেখতে পাচ্ছি জুই মংলা থেকে। এছাড়া আমাদের প্রীতি SMS করেছেন, এবং বনশ্রী থেকে তিনি SMS করেছেন আজকে ভূত এফএম অসম লাগছে তার কাছে। তানিশা আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে। লাস্ট স্টোরিটা তার কাছে ভয়ের লেগেছে, অর্থাৎ বুলু ভাই যে স্টোরিটা সেটা অনেক ভয় লেগেছে তার কাছে। আমরা চলে যাব আমাদের বন্ধু গ্রামীণ ফোন বন্ধু গাড়ির আরো একজন অতিথি, তিনি হচ্ছেন তন্ময়। আমরা তন্ময় না ইমরান, তাই না? ইমরান, আমরা ইমরানের কাছে যাবো এবং ইমরানের কাছে তার ঘটনাটা আমরা শুনে আসবো। ইমরান, আপনি কোথা থেকে এসেছেন যদি প্লিজ আমাদেরকে বলতেন। আমি মহাকালী থেকে আসছি, আর আমার প্রফেশন ডেন্টিস্ট্রি,
ডেন্টাল কলেজ থেকে। আচ্ছা, ওকে, ফাইন। আমাদের আরো একজন ডেন্টিস্ট আজকে আসার কথা ছিল, সামহাও আমরা তার বাবা অসুস্থ হয়ে যাওয়ার দিকে আসতে পারেনি। যাই হোক, আমরা ইমরান আপনার ঘটনায় চলে যাই। জি, প্রথমে আমি একটু একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, মানে এসএসসি পর্যন্ত পড়ালেখা আমার গ্রামে। আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল জেলার দেলদহ থানার পাতরাইল গ্রামে। তো ওখানে আমি এসএসসি পর্যন্ত কমপ্লিট করি। এসএসসির এটা অ্যাবাউট মানে ঘটনাটা 2006 সালের ঘটনা। তো আমি একদিন রাত্রের বেলায় পড়তেছিলাম, মানে আমার টিপিক্যালি অভ্যাসটা এরকম ছিল যে সন্ধ্যার দিকে আমি একটু ঘুম আসতাম, বাট 9:30 থেকে পড়া শুরু করে হোল নাইট মানে এভাবেই পড়তাম। আমার রুটিনটা এরকম ভাবেই ছিল। তো একদিন পড়তেছিলাম, হঠাৎ করে তখন প্রায় 12টা-15 বাজে এরকম একটা টাইম। 12টার দিকে তখন আমি করলাম, থেকে কিছুর দিন একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা এমন যে কোনো কিছু একটা দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে, এরকম একটা শব্দ। হঠাৎ এরকম আচমকা একটা শব্দ শুনে পিছন ফিরে তাকে কোনো কিছু দেখতে পাই না। মানে জিনিসটা একটু আশ্চর্যকর, শব্দটা এমন বিদ্যুটে, মানে জিনিসটা একটু ভয়ঙ্কর ছিল আমার কাছে। পরে আমি ওটা নিয়ে খুব একটা করি না, কারণ এ ব্যাপারে ভূত প্রেত আমি খুব একটা বিশ্বাস করি না, মানে করতাম না তখন জিনিসটা। এই জন্য মানে আমি অত ওইটা নিয়ে রেসপন্স করিনি, স্বাভাবিকভাবে চলছে। পরের দিন আবার সেই একই টাইম 12:15টার দিকে দেখে যে আমি আমার পড়ার রুমটা ছিল একেবারে বারান্দার ইসের সাথে, তো জানালার সাথেই ছিল আমার টেবিলটা। বাইরে আমাদের ঘরের সামনে থেকে কেউ যেন আমাকে আমার ডাক নামে 2বার ডাক দিল। তো আমি রেসপন্স করলাম, কিন্তু কোনো তারপরে ফার্দার আর কোনো রেসপন্স পাই নাই। তো আমি ফার্দার রেসপন্স না পাওয়ার কারণে পরে আমাদের ওই ডাকটা ছিল ও যে আমার মা যেভাবে আমাকে ডাকে, ঠিক সেই আমার মায়ের ভয়েস ওইভাবে ডাকতেছিল। তো পরে আমি আবার উঠে পড়ার বাদ দিয়ে উঠে যাই মার ঘরে, মার রুমে যাই। মাকে যাই বলতেছি, মা তুমি কি আমার ডাকছো? মা কোনো রেসপন্স করে না। তো তারপরে আমি আর কি মাকে ডেকে উঠাই না, যে মা হয়তো গভীর ঘুমে আছে। বুঝতে পারলাম যে মা গভীর ঘুমে আছে, পরে আর ডেকে উঠাই নাই। পরে চলে আসি আমার রুমে, এসে আবার পড়ায় কনসেন্ট্রেশন করতে চাই, কিন্তু কনসেন্ট্রেট করতে পারি না। পরে আস্তে আস্তে আমার কেমন যেন আমার শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা শিউরে উঠে, এরকম একটা ফিলিং, এরকম একটা ফিল করতে থাকি। পরে আমার আর পড়তে মন চায় না, চাইলো না। পরে আর আমি পড়িনি, পড়া কন্টিনিউ করিনি। পরে ওই দিন আমি শুয়ে পড়ছি। তারপরের দিনের ঘটনা? জি, হ্যাঁ, তারপরের দিনে চলে আসছি আমরা। এরপর আমরা ওইভাবে 4-5 দিন যাওয়ার পরে 5-7 দিন পরে আবার হঠাৎ সেম, মানে ওই আমার এমনিতেই টিপিক্যালি পড়তে ভালো লাগতেছিল না, মানে যার কারণে শুয়ে পড়ছি একটু আগেই। ওই দিন মানে আমি 11টার দিকে শুয়ে পড়ছি। বাট শুয়ে পড়ার পর হঠাৎ আমি দেখি স্বপ্নে দেখতেছিলাম যে কোনো একটা অদ্ভুত একটা প্রাণী, আমি জীবনে কখনো এরকম প্রাণী দেখি নাই। ওই এরকম একটা প্রাণী আমাকে তাড়া করতেছে। তাড়া করতে করতে এক পর্যায়ে আমাকে ধরে ফেলে এবং আমার মাথাটা গিলে ফেলার চেষ্টা করে। আমি অনেক ডাকাডাকি করি, অনেক চিৎকার করি, মানে অনেক চিৎকার করার পরে আমার আশেপাশে অনেক লোকই ছিল, বাট তারা খুব কাছে না, একটু দূরে ছিল, কিন্তু তারা কেউ কোনো আমি যে এত ডাকাডাকি করতেছি তারা কেউ শুনতেছে না। তারপর আমি আর কি ওখান থেকে অনেক চিৎকার করার পর হঠাৎ মা এসে আমার, আমি যে স্বপ্নের মধ্যে চিৎকার করতেছিলাম, চিৎকার শব্দ শুনে আমার মা দৌড়ে এসে পরে আমাকে ইসের জন্য গরম পানি করে ওইটা খাওয়ায় এবং রাত্রে গোসল করায়। গোসল করার পর ওই দিন আমাকে অনেক দোয়া টোয়া পড়ায় মা আমাকে ঘুম পাড়ে এবং মা আমার সাথে থাকে। এরকম ভাবে চলতে থাকে। তারপরে বেশ 1-1.5 মাসের মতো আমি তখন বেশ ভালোভাবে চলতেছিল, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ একদিন স্কুল থেকে আসতেছিলাম আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে। তো আমাদের স্কুল থেকে আসার সময় আমরা আমাদের পাশে স্কুলের থেকে আসার পথে, আমাদের বাড়িতে আসার পথে একটা স্যারের বাড়ি ছিল, নাম ছিল শ্যামাবাদ স্যার। ওই বাড়িতে আমরা গেছিলাম, যে ওই বাড়িতে তখন কেউ ছিল না, বাড়িতে কেউ থাকতো না।
থাকার মতো কেউ ছিল না। ঠিক আছে, তারপর আপনি বাসায় কিছু দেখেছেন? জি একটু বলতে চাই যে ওই বাড়ির যে বড় ছেলেটা ছিল নাম শঙ্কর, উনি ওই বাড়িতে নিজের রুমে সে ফার্স্ট সুইসাইড করে। তো তার থেকে ওই বাড়িতে মানুষ খুব একটা যাতায়াত ছিল না, এবং কালক্রমে আস্তে আস্তে সবাই প্রফেশনের কারণে শহরে চলে আসে এবং বাড়িটা টোটালি ফাঁকা থাকে। আর ওই গাছ বাড়িটা ছিল অনেক পুরাতন, মানে অনেক বড় বড় গাছ ছিল এবং অনেক বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, গাব গাছ এই টাইপের ছিল। পরে আমরা একদিন ওই স্কুল থেকে আসার সময়, টিফিনে আসার সময় আমরা ওইখানে ওই বাড়িতে যাই, যে কিছু আম টাম করে নিয়ে আসি। পরের দিন চিন্তা করলাম যে ভাইয়া আমি আবার যাইতেছিলাম, চিন্তা করলাম যে আজকে যেহেতু যাবো তাহলে ওদের সাথে গেলে তো আমি তো পাই না বেশি, তাহলে যদি আগে মানে আম কোরানোর জন্য আমাদের যাওয়া ওখানে, তো যেহেতু ওখানে যাবো তাহলে একটু আগে যদি যাই তাহলে ওরা তো আসবে না। তো সেই জন্য আমি লাস্ট ক্লাস না করে চলে আসি আগেই। তো আগে এসে ওদের ওই বাসায় যাই, আবার ওই শ্যামাপদ স্যারের বাসায় যাই, যে দেখি যে ভাইয়া মানে যে বেশ কয়েকটা আম পাই, 6 থেকে 7টার মতো আম পেয়েছিলাম ওই দিন। পরে ফিরে আমি চলে আসতেছি, চলে আসার সময় ওই যে ওই বাড়িটা বড় ঘরে শুধু মানে ঘরের কিচ্ছু ছিল না, মানে সবকিছু মানুষ লুটে পুটে নিয়ে গেছে, এমন একটা অবস্থা। বাট দরজা সব খোলা। পরে আসতেছিলাম, আবার আরেকটা আম পড়ার একটা শব্দ পেলাম, এমন একটা শব্দ। পরে আমি আবার ব্যাক করে যাই, ব্যাক করে কোনো কিছু খুঁজে পাই না। পরে হঠাৎ ওই ঘরের সামনে দিয়ে আসতেছিলাম না, আসতে সময় দেখি যে আমার কাছে কেমন যেন একটা ফিল করতে থাকলাম যে কিছু একটা শব্দ হচ্ছে ঘরের মধ্যে। পরে আমি একটু ঘরের মধ্যে উকি দিয়ে দেখি কেউ কিছু না, কোথাও কেউ নাই। পরে ফিরে আসতেছি, তখন থেকে যে আবার সেই শব্দটা। পরে আমি ঘরের ভিতরে ঢুকে যে ঘরের ভিতরে যে ডান সাইডে যে রুমটা ছিল ওই রুমটায় ঢুকে দেখি যে একটা সুন্দর মানে একটু ভালো, বেশ ভালো হাইটের একটা মহিলা মানুষ সাদা শাড়ি পরে, আমি যে সাইড থেকে ঢুকছি তার অপোজিট সাইডে মুখ করে বসে আছে। পরে আমি তার পেছন থেকে ডাকি যে আপনাকে কে এখানে বসে আছেন, কি করতেছেন, কিন্তু উনি কোনো রেসপন্স করে না। উনি কোনো রেসপন্স না করায় তারপরে আমি ওনার কাছে যাই, ওনাকে একটু করতে চাই, নক করতে চাই, কিন্তু ওনাকে ধরতে চাই, কিন্তু আমাকে আমি ধরতে পারি না। উনি তখন চোখের আড়াল হয়ে যায়, মানে উনি নিমিশেই মিশে যায় কেমন যেন। আমি তখন উনি মিশে যাওয়ার পরে আমার কাছে জিনিসটা তখন এতক্ষণ আমি বুঝতে পারি যে ঘটনা কি হচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে ঘটনাটা মনে হয় কোনো একটা দিকে যাচ্ছে। তখন আমার গা শরীর একেবারে শিউরে ওঠে, ঠান্ডা হয়ে যায়। আমি তখন ওখানে চিৎকার করে ওখানে ফিট হয়ে যাই। পরে ভাইয়া মানে সেন্স যখন আসে তখন ভাইয়া দেখি যে আমি হসপিটাল থেকে পরে ভাইয়া আসার দেশে পরে শুনি যে ফ্রেন্ডদের কাছে ওরা আবার গেছিল, ওরা আমার ওখান থেকে হসপিটাল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী ঘটনা যাবো। এই ঘটনাটি আমাদের একটা ইমেল এবং আমরা সেই ইমেলটা পড়তে চাই। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ইমেলটি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হে রাসুল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো বলে, তবু জিজ্ঞেস করবো কেমন আছেন। আমি রাকিব, সিলেটে থাকি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা প্রত্যেক দিনই আমার সাথে ঘটে। বলে রাখা ভালো যে আমার দাদি জিনে ধরা মানুষের শরীর থেকে জিন তাড়াতেন। দাদু আমাদের গ্রামের বাড়ি থাকতো এবং সেখানেই এসব আমল করতো। অনেক মানুষও আসতো দাদুর কাছে। এখন ঘটনায় আসি। 2003 সালে আমার দাদু যখন মারা যান তখন আমার বয়স 7 বছর। দিনটি ছিল মার্চ মাসের 7 তারিখ। তখন আমরা গ্রামের বাড়িতেই ছিলাম। ফ্যামিলিতে সবার ছোট ছিলাম, তাই দাদু সবার থেকে বেশি আমাকেই আদর করত। দাদু মারা যাওয়ার পর থেকে প্রত্যেক রাতে 2জন লোককে আমাদের বাড়ির গেটের সামনে বসে থাকতে দেখা যেত। কেউ কিছু জিজ্ঞেস করলে কিছু বলতো না। এখান থেকে কথা বললে কান্না করতো, তাই কেউ তেমন কিছু বলতো না। দাদু মারা যাবার ঠিক 2 বছর পর, অর্থাৎ আমার বয়স যখন 9 বছর, তখন আমার আব্বুও মারা যান। আব্বু মারা যাওয়ার পর আমরা সিলেটে চলে আসি। আমরা আসার পর থেকে সেই 2জন লোককে আর দেখা যায়নি। মেন ঘটনার শুরু তখন থেকেই। প্রতিদিনের মতো আমি সেদিনও রুমে ঘুমোতে যাই, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি।
এবং এর আগে কোনোদিন আমি কোনোদিন স্বপ্ন দেখিনি। সেদিন হঠাৎ দেখলাম আমি একটা গেটের ভেতর ঢুকছি, আর একটা মহিলা আমাকে পেছন থেকে ডেকে গেটের বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমি শুধু ওনার কণ্ঠটাই শুনতে পাচ্ছি। বলে রাখি, গেটের ভেতরে ঢুকে হাতের বাম দিকে খোলা মাঠ এবং ডান হাতের দিকে রো আকারে 10টি ঘর, এবং ওই ঘরগুলো পার হলে গেটের সোজা আরো একটি ঘর। ঘরগুলোর চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি ওই দিন একটি ঘর পার হলাম, এবং এক বছর প্রত্যেক দিন স্বপ্নে দেখলাম যে আমি ওই একটি ঘরই পার হতে পারছি। 1 বছর পর, অর্থাৎ আমার দাদুর মৃত্যুবার্ষিকীর দিন, আমি আরেকটি ঘর পার হলাম। এভাবে আমার দাদুর 10টি মৃত্যুবার্ষিকীতে আমি 10টি ঘর পার হলাম, এবং প্রত্যেকবারই ওই মহিলার কণ্ঠ আমাকে সামনে যেতে বাধা দিচ্ছিল। আমার আম্মুকে এই ঘটনা বললে আম্মু স্থানীয় এক হুজুরের সাথে যোগাযোগ করেন, এবং ওই হুজুর আমাদেরকে আরেকজন বড় হুজুরের কাছে নিয়ে যান। বড় হুজুর আমাদেরকে দেখেই আমার সব সমস্যার কথা বলে দিতে লাগলেন, এবং আমি অবাক হয়ে শুধু শুনছিলাম। তারপর বড় হুজুর যা বললেন তা এরকম: একবার একজন খারাপ মানুষ ফরিদ নামের একজন লোককে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, এবং আমার দাদু সেই ফরিদ নামের লোকটার শরীর থেকে জিনটিকে তাড়িয়েছিলেন। তাই ওই জিনটি দাদুর ক্ষতি করতে চেয়েছিল। দাদু বেঁচে থাকতে সে কিছু করতে পারেনি, তাই দাদু মারা যাবার পর যেহেতু আমি দাদুর সব থেকে আদরের, তাই সে আমার ক্ষতি করতে চায়। তিনি এটাও বলেন যে ওই 11 নম্বর ঘর, অর্থাৎ গেটের সোজা যে ঘর, ওই ঘরের পাশে যাওয়ার পর ওই ঘরের দরজা থেকে একটি হাত বের হবে। আমি যদি ওই হাত ধরি তাহলে সে আমাকে নিয়ে যাবে, কিন্তু যতদিন আমার দাদু আমার পেছনে আছেন ততদিন আমাকে ওই হাত ধরতে দিবেন না। বলি নাই রাসেল ভাইয়া যে ওই মহিলা আমাকে পেছন থেকে ডাকছিলেন, তিনি আমার দাদু ছিলেন। সেদিনের মতো ওখান থেকে আমি চলে আসি। তারপর এই বছরের 7 মার্চ আমি 10 নম্বর ঘরের সামনে যাই। প্রত্যেকবারের মতো এবারও তেমন কিছু হয়নি। প্রতি রাতে 3টা থেকে 4টা পর্যন্ত এই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার ভয়ে আমি এখন ঘুমোতে পারি না। যেদিন স্বপ্ন দেখি ওই দিন জ্বর আসে। আগামী বছরের 7 মার্চ আমি সেই 11 নম্বর ঘরের সামনে যাব। জানি না আমার ভাগ্যে কি আছে। সবাই দোয়া করবেন। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, কোনো ভুল হলে ক্ষমা করবেন। এটাই ছিল ঘটনা, এবং আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন রাকিব সিলেট থেকে। অনেক ধন্যবাদ রাকিব, চমৎকার একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। এবং প্রতিদিন রাতের বেলায় একটা স্বপ্ন দেখা, এবং প্রতিদিন রাতের বেলায় একটি একটি করে ঘর পার হয়ে যাওয়া, যে ঘরগুলো পার হলে ওপারে কোনো বিপদ আপনার জন্য অপেক্ষা করছে, সেটা আপনি যখন জানতে পেরেছেন, এবং সেই এরকম একটা স্বপ্ন যদি আপনি রেগুলার দেখেন, আপনার ঘুম না আসারই কথা। এবং আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক, এবং আমি চাই না যে এরকম দুঃস্বপ্ন কারো জীবনে আসুক, কেউ এরকম দুঃস্বপ্ন দেখুক। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা শুনছেন। আরো একবার বলি, আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আমাদের ইমেল করতে চান, এবং যদি আমাদের দেশের বাইরে থেকে ইমেল করতে চান, তাহলে আপনি আপনার ঘটনাটি সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ফেসবুকে কানেক্টেড থাকতে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমি SMS পড়ব, ফিরে এসে একটা ব্রেক নিতে হবে, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনার চারপাশে অনেক নয়েজ শুনতে পাচ্ছেন, কারণ আমরা এখন স্টুডিওতে নেই, এবং আমরা রয়েছি এই মুহূর্তে গোরান মাদানির ঝিল, এবং আমরা এই এলাকায় এসেছি। এই এলাকার ঘটনা আপনারা অলরেডি অনেকেই কাছ থেকে জানতে পেরেছেন, এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি কিছু SMS পড়ি, এবং SMS এ আমি দেখতে পাচ্ছি যে শিমুল আমাদের কুমিল্লা থেকে SMS করেছেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি ভূতেতন শুনছেন। JH হৃদয় আমাদের এখানে SMS করেছেন, আমাদেরকে মৌরিন SMS করেছেন আমাদেরকে বুড়ি, এবং তার কাছে খুব ভালো লাগছে এটা জানিয়েছেন তিনি। আরিফ আমাদের ময়মনসিং থেকে SMS করেছেন, এবং তিনি তার ফ্রেন্ড সাজু সহ আরো অনেককে নিয়ে শুনছেন। মোস্তাক বেলি রোড থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শাহমা সাইদ, এছাড়া আমাদের SMS করেছেন শিমুল, SMS করেছেন আমাদেরকে হৃদয়, এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রবিউল। আসিফ ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে নয়ন দিনাজপুর থেকে। পলাশ আমাদের SMS করেছেন
SMS করেছেন আমাদেরকে শিউলি, এছাড়াও রাকেশ ঢাকা থেকে আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি ওয়াবদা থেকে ফিরোজ, এছাড়া আমাদের, এবং তিনি বলছেন যে সুপার এপিসোড আজকের, এবং আমাদেরকে আফজাল SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন, আমি ঝটপট কিছু নাম পড়ে ফেলতে চাই ফেসবুক থেকেও, এবং ফেসবুকে তার আগে জানিয়ে দিই যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান চলে যান www.facebook.com/radio.furti। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করছে এখানে ফারহান সাদি, তিনি এবং তার বেস্ট ফ্রেন্ড রিজান আমাদের সাথে আমাদের এখানে আছেন। অ্যাঞ্জেল সিনথিয়া আমাদের বলছে নাইস স্টোরি আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি গল্পটা অনেক অদ্ভুত লাগলো লিখেছেন রোহান। আনন্দ আলো আমাদের SMS করেছেন, এবং SMS করে তিনি বলছেন যে তিনি গোরান থেকে শুনছেন, এবং তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। দীপ আমাদের এখানে কমেন্ট করেছেন। সোহেল জামাদার আমাদের এখানে কমেন্ট করেছেন ফেসবুকে আমি দেখতে পাচ্ছি। আমাদের জিপি বন্ধু গ্যারেজের আরো দুজন অতিথি আছেন, তন্ময় এবং তনু, আমরা তাদের ঘটনা শুনবো। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক পেজে আরো কিছু আছে। আমাদের শুভ সাহা আমাদের এখানে SMS করেছেন। এমডি সাইফুর আমাদের এখানে SMS এখানে কমেন্ট করেছেন। আমাদের এখানে দেখতে পাচ্ছি খান, এছাড়া আমাদেরকে নাফিস ফাওয়াদ কমেন্ট করেছেন। অ্যাঞ্জেল সিনথিয়া আমাদের এখানে কমেন্ট করেছেন। যাই হোক, আরো একবার জানিয়ে দিই আমাদের SMS করতে হলে মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমাদেরকে যদি আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ঘটনাটা আপনি সরাসরি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। তবে যদি আপনি চান যে বর্ষসেরা ঘটনার মধ্যে আপনার ঘটনাটি স্থান করে নিক, অর্থাৎ বই মেলায় যে বই বের হয় আমাদের সেই বইয়ে আপনার ঘটনাটি স্থান করে নিক, তাহলে আপনি অবশ্যই ঘটনার একটা কপিও আমাদের কাছে পাঠিয়ে দিন। আর আমাদের ফেসবুকের পেজের অ্যাড্রেস তো দিলামই, আমরা সরাসরি চলে যাব দিনার কাছে, এবং দিনার মনে হয় আশেপাশে কোথাও আছে, এবং আমরা তার কাছে একটা ঘটনা শুনবো যে ঘটনাটি ঢাকার বাইরের ঘটনা, এবং সেই ঘটনাটি দিয়েই আমরা শুরু করতে চাই। দিনার কি আছে এখানে আশেপাশে? আচ্ছা, আমরা কিছু SMS পড়ি মাঝখানে, আস্তে আস্তে আমরা কিছু SMS পড়ে ফেলি। নোভা আমাদের লালবাগ থেকে SMS করেছেন আমাদেরকে দেখেছি শাওন মিরপুর থেকে, এছাড়া আমাদেরকে রেজা SMS করেছেন, নাহার আমাদের SMS করেছেন, বনি আমাদের ঢাকা থেকে SMS করেছেন, তামজিদ মাজাহার আমাদের SMS করেছেন। চরম লাগছে, সবাই প্রশংসা করছেন। সুতরাং আমাদের SMS এর কি লিখেছেন সেটা বলতে চাচ্ছি না সবসময়, আমাদেরকে এছাড়াও আরো অনেকে SMS করেছেন। আমাদের মনে হয় যে মাঝে মাঝে ইচ্ছা করে যে SMS এ যারা প্রশংসা করেন সেগুলো কপি করে আমরা ফেসবুকে পেজে দিয়ে দিই, আমাদের সবার ভালো লাগার জন্য আর কি। যাই হোক, আমরা চলে যাব আমাদের অতিথি দিনারের কাছে। দিনার এর আগেও অনেকবার ফুটিতে এসেছেন। আমরা যখন ঢাকার বাইরে যাই আমরা আমাদের কিছু যারা রেগুলার আসেন এবং যারা ভালো ঘটনা বলেন তাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে আসি সবসময়, সেই হিসেবেই দিনার এখানে এসেছেন এবং তিনি একটা ঘটনা বলবেন। আমি শুনবো আপনার ঘটনা। প্লিজ আপনি একটু বলবেন যে কোথাকার ঘটনা এটা। জি, ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। এটা নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইরাপুর নামক গ্রামের ঘটনা। ওকে, তো রাসেল ভাই সবসময় আমার ঘটনায় চলে যাই। আমাকে যে ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে মঈন ভাই। তো ঘটনাটি 2010-এর দিকের একটি ঘটনা। তো তখন উনি রং মিস্ত্রির কাজ করতেন। তো যথারীতি উনি একদিন কাজ শেষ করে উনি বাসায় ফিরতেছিলেন। তো বাসা ফেরার সময় উনি ওনার দুদিনের যে রোজ ছিল, রোজের যে টাকাটা ছিল সেই টাকাটা নিয়ে উনি ওনার বাসার উদ্দেশ্যে রওনা হন। তখন প্রায় বাসার উদ্দেশ্যে রওনা হতে হতে তখন রাত 9টা 9:30 মতো বেজে যায়। তো উনি বাসা যখন আসতেছিলেন তখন উনি আপনার দোকান থেকে চিরা আর কিছু গুড় কিনে নেন বাসার জন্য। আচ্ছা। তো উনি বাসার দিকে হাঁটতেছিলেন। তো উনি গ্রামের যে পাকা রাস্তাটা ছিল, যখন উনি কাঁচা রাস্তার দিকে হাঁটা শুরু করেন, তো রাস্তাটা বেশ সরু ছিল। তো দুই পাশে আপনার ধানি জমি ছাড়া কিছুই নেই এবং বাড়িঘর বলতে গেলে বেশ খানিকটা অনেক দূরে দূরে। তো যখন উনি বাসার দিকে হাঁটতেছিলেন তখন ওনার হাতে একটা টর্চ ছিল, আর হাতে ওনার গুড় আর আপনার চিরার যে ব্যাগটা ছিল ওটা ওনার হাতে ছিল। তো উনি ওই রাস্তাতে যখন হাঁটতেছিলেন ওই টর্চ নিয়ে, তখন উনি একটা জায়গায় এসে থেমে যান। তো সেই জায়গাটা হচ্ছে যে 4 রাস্তার একটা মোড়। তো উনি লক্ষ্য করলেন যে ওই 4 রাস্তার মোড়ে যে 3টা রাস্তা ওনার সামনে, তো উনি দেখলেন যে 3 রাস্তা দিয়ে 3টা কুকুর এসে ঠিক আপনার ওই মোড়টার মধ্যে এসে দাঁড়িয়ে পড়লো। যখন দাঁড়িয়ে যায় তারা, সেই কুকুরগুলো সেখানে আপনার বার্কিং করা শুরু করলো নিজেরা এবং তারা মারামারি করতেছিল কুকুরগুলো। তো উনি থেমে যান সেখানে, কারণ হচ্ছে উনি চিন্তা করলেন যদি উনি ওই কুকুরগুলোকে ক্রস করে আগে যেতে চান তাহলে এমন হতে পারে যে কুকুরগুলো তাকে কামড় দিতে পারে বা আঘাত করতে পারে। তো ওইটা দেখে উনি সেখানে থেমে যান। তো উনি টর্চ দিয়ে আপনার ওই ঢিল খুঁজে ঢিল উড়ে মারে কুকুরগুলো যাতে সেখান থেকে সরে যায়। তো এটা মার পর যেটা ঘটলো সেটা আরো ভয়ানক একটা অবস্থা তৈরি হয় তখন, যে দেখলেন যে সেই কুকুরগুলো
তিনটা কুকুর একসাথে তার দিকে আপনার তেড়ে আসলো, এবং কুকুরগুলো অ্যাটিটিউড এমন ছিল যে মনে হচ্ছে যে তার হাতে যে ব্যাগটা আছে সেই ব্যাগটা তারা তার থেকে ছিনিয়ে নেবে, এরকম একটা অবস্থা। তখন উনি বেশ ভয় পেয়ে যায় এবং উনি তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারতেছিলেন না। আচ্ছা, ঠিক ওইখানটা থেকে কিন্তু আপনার 25 কি 30 মিটার এরকম হবে, ঠিক সেই মোড়টা থেকে দূরে একটা চায়ের দোকানে কিছু লোক বসে চা খাচ্ছে এবং উনি দূরে থেকে দেখতে পাচ্ছেন সে লাইটের মধ্যে। তো যখন এই কুকুরগুলো ওনার সামনে এরকম করতেছিল তখন উনি লক্ষ্য করলেন পিছনে তাকিয়ে যে ঠিক দূরের থেকে আপনার ভ্যান বা রিক্সা জাতীয় কিছু একটা আসতেছে সেই রাস্তা দিয়ে, এবং সেটা নিচে হারিকেন জ্বালানো ছিল। আচ্ছা, তো যখন উনি পিছনে ফিরে রিক্সা বা ভ্যানটা দেখেন, তো দেখার পর উনি সঙ্গে সঙ্গে সামনের দিকে তাকান। 2 সেকেন্ড কি 3 সেকেন্ড হবে, তো উনি লক্ষ্য করলেন যে ওনার সামনে কুকুর টুকুর কিছুই নেই, একদম সবকিছু সব মানে ভ্যানিশ। তো উনি চিন্তা করলেন যদি স্বাভাবিক যদি কোনো কুকুর হয় রাসেল ভাই সেখান থেকে যদি চলে যায় ওনার কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাওয়ার কথা। তো চারপাশে বাসা বাড়ি বলতে কিছুই নেই, ধানি জমি, তো তারা যত দূর যাক দেখতে পাওয়ার কথা। তো উনি বুঝলেন যে এগুলো হয়তো কোনো খারাপ কোনো কিছু ছিল। তো উনি সেখান থেকে হাঁটতে হাঁটতে ওই চায়ের দোকানটার সামনে আসে। তো চায়ের দোকানের সামনে এসে উনি জিজ্ঞেস করতে লাগলেন ওই লোকগুলোকে যে আমি যখন চিৎকার করতেছিলাম আপনারা তো কেউ কোনো রেসপন্স করতেছিলেন না, আপনারা কেমন ডাক শোনেন নাই? ওই রাত 9টার সামনে থেকে কিন্তু অনেক দূর থেকে ডাকলো কিন্তু শুনতে পাওয়ার কথা। তো তারা যেটা বলে যে তারা নাকি তার কোনো ডাকে শুনতে পায়নি, তার কোনো চিৎকারও তারা শুনতে পায়নি। তো উনি তো মানে ধরে নেয় ওনার সাথে খারাপ কোনো কিছু একটা ঘটছে। তো সেখান থেকেও তার বাসার ডিস্টেন্স ছিল প্রায় 2 কিলোমিটার মতো। আচ্ছা, তো উনি বাসার উদ্দেশ্যে একা রওনা হন আবারও। তো হাঁটার সময় উনি যেটা ফিল করলেন যে কুকুর বা হিংস্র কোনো প্রাণী যদি সামনে থাকে যে তাদের মুখ থেকে একদম একটা সাউন্ড হয়, গড়গড় করার মতো একটা সাউন্ড মতো বের হয়। তো এরকম একটা সাউন্ড উনি শুনতেছেন যে ওনার পিছন থেকে আসতেছে। আচ্ছা, এবং মনে হচ্ছে যে তার পিছনে 3-4টা মানে কুকুরের মতো কিছু একটা হবে যারা তার পিছনে পিছনে হাঁটতেছে। আচ্ছা, যেই উনি পিছনে ফিরে তাকায় সঙ্গে সঙ্গে সব স্টপ হয়ে যায়। তো এরকম উনি বেশ কয়েকবার পিছনে তাকায়। তো উনি দূর পরে ওনার বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকেন। তো হাঁটতে হাঁটতে একটা সময় ওনার বাসা গিয়ে পৌঁছান। তো বাসায় পৌঁছানোর পর উনি ওনার আম্মাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলেন। তো তার আম্মা যেটা করে যে ওনার হাতে যে চিরার যে গুড়ের যে প্যাকেটটা ছিল তার আম্মা সেটাকে ঘরে নেয়নি, সেটাকে তার আম্মা বাইরে ফেলে দেয়। এবং তিনি যেটা বলে যে এটা তো হয়তো বা কোনো খারাপ জিনিসের নজর পড়ছে এরকম কোনো কিছু। তো যাই হোক, এই ঘটনার সপ্তাহখানেক পরের যে ঘটনাটা সেটা হচ্ছে উনি যে ইরাপুর যে গ্রামটার কথা আমি বললাম সেখানে তার খালার বাসা। তো উনি সেখান থেকে তার গ্রামের দিকে আসতেছিলেন। আচ্ছা, তো তখন প্রায় রাত 2টা 2:30 এরকম একটা সময় হবে। তো রাসেল ভাই এই 2টা গ্রামের মাঝামাঝি জায়গায় একটা পুল আছে এবং সেখানকার ওই স্থানীয় যে লোকজন তাদের মধ্যে একটা মিথ আছে যে এরকম যে সেখানে নাকি রাতের বেলায় এখনো একটা হাতির মতো একটা প্রাণী দেখা যায় যে সেখানে হাঁটাচলা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে কিন্তু কোনো বনাঞ্চল নেই যে সেখানে হাতি আসবে, মানে হাতি আসতে হলে তো সেই রকম বন লাগবে। জি, সেখানে শুধু ধানি জমি আর একটা শ্মশান ছাড়া কিছুই নেই। আচ্ছা, তো এই কথাগুলো তার মনে পড়তেছিল আর ওই রাস্তাতে উনি তখন বাসার দিকে ফিরতেছিলেন। আচ্ছা, তো যেই আপনার উনি ওনার ঠিক সেই পুলটার কাছাকাছি আসেন, একটা খালের উপর পুল ছিল, তখন উনি দেখলেন যে ওনার বাম দিকে ছিল একটা শ্মশান, গ্রাম্য শ্মশান, যেটা আপনার ঠিক পিছন দিকে মনে হচ্ছে বেলে যেমন সাউন্ড গুলো হয় না যে আমরা যে গ্রাম দেশে দেখা যায় যে অনেক সময় আপনার ওই যে হাতি বা আপনার ছাগল টাইপের গলা প্রাণীদের ঘন্টা থাকে গলায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ঘন্টার শব্দ ওনার পিছন থেকে আসতেছে। আচ্ছা, তখন কিন্তু উনি এই জিনিসগুলো কিন্তু কল্পনা করতেছিলেন যে উনি ওনার মুরব্বীদের মুখ থেকে এগুলো শুনছেন। তো রাস্তার পর যখন উনি পিছিয়ে ফিরে তাকায়, তো পিছিয়ে ফিরে তাকানোর পর উনি পুরো স্টাক হয়ে যায় জায়গায়। আচ্ছা, উনি দেখেন দিব্যি একটা হাতির মতো দেখতে একটা প্রাণী যে কিনা বাম দিকে ক্ষেতের থেকে উঠে রাস্তা ক্রস করে শ্মশানের দিকে যাচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল সে হাতির কিন্তু মাথার কোনো অংশ ছিল না, মাথার কোনো শেপ ছিল না। আচ্ছা, এবং সেটা ওই জায়গার মানুষজন নাকি এখনো দেখে, সে জায়গার ওই এখনো পর্যন্ত কেউ যদি ইন্টারেস্টেড হন, কেউ যদি দেখতে চান তাহলে তিনি সেই এলাকায় যেয়ে এটার খোঁজ খবর নিতে পারেন। এবং ইরাপুরে যারা আছে, যারা ঘটনা শুনতেছেন তারাও গেস করতে পারবেন। আচ্ছা, তো উনি যখন এটা দেখতেছেন উনি দেখলেন যে সেই জিনিসটা রাস্তার এক পাশ থেকে উঠে শ্মশানের দিকে ঢুকে যাচ্ছে। তো উনি জাস্ট স্টাক হয়ে জিনিস দেখতেছেন। তো একটা সময় আমার কাছে মনে হলো যে হাতিটা হাওয়ার মধ্যে মিশে গেল। আচ্ছা, যে উনি মানে মনে হচ্ছে যে সেটা ভ্যানিশ হয়ে গেল জায়গা থেকে। তো এটা দেখার পর উনি বেশ ভয় পেয়ে যান, কারণ উনি এই ধরনের কথাগুলো কিন্তু ওনার মুরব্বীদের মুখ থেকে শোনে। আচ্ছা, তো এটা দেখার পর উনি জাস্ট ঘুরে সে পুলটার উপরে উঠে। তো পুলটার উপরে ওঠার পর ওনার সাথে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এরকম যে ওই পুল থেকে যদি 4-5 জন মানুষ যদি বা বাচ্চা যদি একসাথে পানিতে ঝাঁপ দেয় সেরকম একটা শব্দ হবে। আর রাতের বেলা তো খুব ক্লিয়ারলি শুনতে পাওয়ার কথা। তো উনি যখন ঠিক সেই পুলটার উপরে উঠেন ওনার কাছে মনে হলো যে কিছু লোক একসাথে মানে ওনাকে দেখার পর বা উনি পুলে উঠার সঙ্গে সঙ্গেই তারা মনে হলো সে পানিতে ঝাঁপ দিল। আচ্ছা, তো এইটা রাসেল ভাই দেখার পর আর বেসিক্যালি আর 2টা-2:30 বাজে তো কারো এভাবে গোসল করার কথা না। তো উনি মানে ওনার আর কোনো বুঝার বাকি ছিল না যে ওনার সাথে খারাপ কিছু ঘুরতে যাচ্ছে। তখন উনি দূর যা পারে সেগুলো পরে মানে সেখান থেকে দৌড় দেয় বাসার উদ্দেশ্যে। তো উনি দৌড়াতে থাকে, ঠিক উনি ওনার বাসার কাছাকাছি যখন আসে, লাস্ট যে ইনসিডেন্টটা তার সাথে ঘটে, তো সেখান থেকে তার বাসার ডিস্টেন্স ছিল 15 মিনিট কি 20 মিনিটের ডিস্টেন্স ছিল তার বাসা। আচ্ছা, তো ওই জায়গাটা আসার পর উনি যেটা দেখে যে ওনাদের গ্রামেরই একটা পাগল মেয়ে সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে।
এবং সেই মেয়েটা কিন্তু এখনো সেখানেই থাকে। আচ্ছা, তো তাকে নিয়েও অনেক কথা আছে যে তাকে নাকি ওই বদজিন ধরে ওই শ্মশানের ওই পাশ থেকেই। তো তাকে অনেক হুজুর দেখানো হয়, সে কিন্তু এখনো সুস্থ হয়নি। তো সে দেখে যে সেই মেয়েটা দাঁড়ানো আছে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেই মেয়েটাকে কিন্তু সারাদিন কিন্তু শিকল দিয়ে বেঁধে রাখা হয় বাসায়। আচ্ছা আচ্ছা, ওনাদের গ্রামে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে রাত হলে তাকে কিন্তু আর বাসায় পাওয়া যায় না। শিকল দিয়ে বাঁধা অবস্থা থাকে, কিন্তু রাত হলে তাকে আর পাওয়া যায় না। তার মানে সে সামহাও বাসার বাইরে চলে যায়। হ্যাঁ, এবং অনেকদিন এমন হয়েছে যে তার বাবা, তার ভাই এবং অনেক সময় মানে গ্রামে যেসব প্রতিবেশী ছিল তারা তাকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসছে। এবং অনেক সময় এমন হয়েছে যে সে 2-3 দিনের জন্য উধাও হয়ে গেছে। ফিরে আসার পরে তাকে কি জিজ্ঞেস করা হয়েছে যে কোথায় গিয়েছিল? সে নরমালি কথা অ্যান্সার দিতে পারে, কিন্তু ওইগুলো বললে সে কোনো সময় হাসে বা অন্যরকম মানে বিহেভিয়ার দেয়, মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল বিহেভিয়ার না। আচ্ছা, তো সে দেখে যে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। তো ওটা দেখার পর মঈন ভাই ওটা দেখার পর উনি তাকে বলে যে তুই এত রাতে এখানে কি করতেছিস? ওই পাগল মেয়েটাকে বলে। আচ্ছা, তো মেয়েটা তাকে যেটা বলে যে তোকে তো আমি এর আগে একবার সাবধান করছি, প্রথম যে ঘটনায় বললাম উনি এটা মিন করেন। তো আসলে উনি যেটা দেখেন যে মেয়েটা কিন্তু স্বাভাবিক নর্মাল একটা হাইটে ছিল, 5 ফিট 3-4 ইঞ্চি এরকম। আচ্ছা, কিন্তু মেয়েটা দাঁড়ানোর স্টাইলটা এরকম ছিল যে দাঁড়ানোর ভঙ্গিটা এরকম ছিল যে সে রাস্তার এক প্রান্তে একটা পা দিয়ে রাখছে এবং আরেক প্রান্তে আরেকটা পা দিয়ে রাখছে। ওকে, ঠিক সে দুই দিকে দুইটা পা দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সে কিন্তু আমরা যে আরো অনেক ধরনের ঘটনা শুনি এরকম যে দুই দিকে পা দিয়ে রাখে, অনেক বিশাল লম্বা দেখতে, এরকম কিন্তু না, এরকম কোনো কিছু না। না, সে স্বাভাবিক একটা মানুষের মতো, বাট তার পা দুটো ছিল মানে স্বাভাবিক না, বেশ লম্বা ছিল পা দুটো, এবং রাস্তার এক প্রান্তে একটা এবং আরেক প্রান্তে একটা। তো সে মেয়েটা তাকে বলতেছে যে তুই যদি বাসা যেতে যাস তাহলে তুই পায়ের নিচ দিয়ে যা। তো উনার কাছে কিন্তু কোনো ওয়ে ছিল না, কারণ তার এক পাশে ছিল বিশাল বড় বাঁশঝাড় এবং আরেক পাশে ছিল আপনার একটা খাল, যে খালে মানে পানি ছিল না তখন। তো উনি চিন্তা করতেছেন যদি উনি খালের এই দিক দিয়ে উনি বাসার দিকে রওনা হন তখন ওনারও বাসায় যে মানে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে। তখন উনি কোনো কিছু বুঝে উঠতে না পেরে মানে যখন উনি সিনারিওটা দেখেন উনি বেশ ভয় পেয়ে যান। আচ্ছা, তখন উনি যেটা করেন যে খালের মধ্যে দিয়ে দৌড় দেন। তারপর কি ঘটে ওনার কোনো কিছু মনে নেই। তো উনি বাসায় না ফেরায় ওনার বাবা ওনাকে ঠিক ফজরের কিছুক্ষণ আগে ওনাকে খুঁজতে বেরোন টর্চ নিয়ে। আচ্ছা, তো তার বাবা তাকে খুঁজতে বেরো, তাকে যে জায়গাটা পায় সেটা হচ্ছে সে যে জায়গাটা ওই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বাবা তাকে সেই জায়গাটায় রিচ করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে তাকে সেন্সলেস অবস্থা সেখানে পাওয়া যায়, কিন্তু সে যে পাগল মেয়েটার কথা বলতেছিল সেই মেয়েটা তার পাশেই বসা ছিল। আচ্ছা, এবং তার বাবা কিন্তু তাকে আর কোনো কিছু জিজ্ঞেস করে না, কারণ তারা জানে যে সে মেয়েটা পাগল এবং তাকে মানে রাতের বেলা বাসা পাওয়া যায় না। তো তাকে কিন্তু সেখান থেকে বাসা আনা হয় এবং তারপর অনেক চিকিৎসা করার পর সে স্বাভাবিক হয়। কিন্তু এই মেয়েটার কিন্তু রাসেলের বর্তমান কন্ডিশন কিন্তু এরকমই, এবং ওই গ্রামে প্রায় সবাই এই ঘটনাগুলোর সাথে ইউজ টু। এই ছিল রাসেল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি যে দিনারের ঘটনা ভালো লেগেছে। আমরা চলে যাই একটু তন্ময়ের কাছে, এবং তন্ময়ের ঘটনা আমরা শুনবো। তন্ময় এসছে গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজ থেকে, এবং তার ঘটনাটা আমরা শুনবো। তন্ময়, আপনার বাসা কোথায় একটু আমাদের যদি বলতেন। আমার বাসা ধানমন্ডি 27 নম্বরে। আচ্ছা, কি ঘটনা আপনার একটু আমরা শুনি। আমার ঘটনাটা অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় 6 বছর আগের ঘটনা। তখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে ছিলাম। তো সেমিস্টার ব্রেক চলছিল, তো আমরা 6 ফ্রেন্ড মিলে ডিসাইড করলাম যে ঢাকার থেকে 4-5 ঘন্টার ডিস্টেন্স এরকম কোন এক জায়গায় যে আমরা জাস্ট এক রাতের জন্য বা 2 রাতের জন্য ঘুরে আসবো। তো ডিসিশন হলো যে আমরা শ্রীমঙ্গল যাব। তো 6 জন মিলে রাতে ট্রেনে চলে গেলাম, ভোরবেলা পৌঁছালাম। যাওয়ার আগে একটা বড় ভাইয়ের শুধু একটা কটেজ ভাড়া করেছিলাম যেখানে 6 জন একসাথে থাকা যাবে। তো যাওয়ার পর লোকাল মানুষকে জিজ্ঞেস করে ওই জায়গায় গেলাম। যাওয়ার পর দেখি যে কটেজটা অ্যাকচুয়ালি একটা পাহাড়ের উপরে ছিল, এবং ওই পাহাড়ের উপরে ওই কটেজটা ছাড়া আর কোনো কটেজ নেই, আর পাহাড়ি রাস্তা চলে গেছে এদিক ওদিক দিয়ে। তো আমরা প্ল্যান করে গেছিলাম যে আমরা ফুল মুনের টাইমে যাব, যাতে আমরা চাঁদটা পাই, মানে একটু ভালো লাগবে, একটা সেরেনিটি থাকবে। তো যাওয়ার পরে খাওয়া দাওয়া করে বিকালে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই ফুটবল খেলেছি, খেলে সবাই একটু টায়ার্ড হয়েছে। তো রাত্রেবেলা ভাবলাম যে চাঁদের আলোয় গ্রামের রাস্তায় হাঁটতে খুব ভালো লাগবে। তো 6 ফ্রেন্ডের মধ্যে এক ফ্রেন্ড একটু মোটা সোটা, তো ও বললো আমি আর যাবো না, তোরা যা। আমরা আর ওকে ভয় দেখালাম যে দেখ একা একা কটেজে থাকবে, ভয় পাবি। তো বললো না, এখানে কেয়ারটেকার আছে, সমস্যা হবে না, তোরা যা। তো আমরা বের হয়ে গেলাম যে আশেপাশে এলাকার একটু দেখি, নতুন এলাকা চিনি না কিছু, তো একটু হাঁটাহাঁটি করবো রাস্তা, গ্রামের রাস্তায়। তো হাঁটছি, কোনো ওখানে ল্যাম্পপোস্ট বা কিছু নাই, বেশ ভিতরের দিকে, আশেপাশে চা বাগান। তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি চাঁদের আলো দেখে দেখে। তো হাঁটতেছি, এমন সময় একটা ফ্রেন্ড ফার্স্ট থেকে বলছে যে দোস্ত আমার কেন জানি ভালো লাগছে না। আমি ধুর, একসাথে 5 জন আছে কি হবে, ইভেন ডাকাত টাকা ধরলে আমরা দৌড় দিতে পারবো, সমস্যা নাই, এখন ফুটবল খেলে গা গরম আছে, সমস্যা হবে না। তো হাঁটছি হঠাৎ করে দেখি উল্টা দিক থেকে একটা কুকুর আসছে আমাদের দিকে। আচ্ছা, কুকুরটা এসে আমাদেরকে ফলো করা শুরু করলো। একটু সে সামনে যায়, একটু আমাদের পিছে পিছে আসে, দেন আমাদের সাথে সাথে হাঁটে। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এলাকার কুকুর আমাদের আর হয়তো সে প্রোটেকশন দিচ্ছে। হঠাৎ করে কুকুরটা দেখি রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে গেল, থেমে যে একটা গাছের দিকে তাকায় ঘেউ ঘেউ করা শুরু করলো, জাস্ট আউট অফ নোওয়্যার।
আমরা ভাবি যে কি ব্যাপার হঠাৎ করে ইয়ে করছে কেন, তো আমরা বিষয়টাকে আর পাত্তা দেননি। পাত্তা না দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। কুকুরটা খানিকক্ষণ গাছের দিকে তাকায় ঘেউ ঘেউ করে, দেন আবার আমাদের পিছে পিছে চলে আসলো। একটু পর দেখি আবার কি কাহিনী, আর একটা গাছের দিকে তাকায় ঘেউ ঘেউ করছে। আমরা আর পাত্তা দিই না যে সেম সিমিলার কাহিনী একটু আগে হয়েছে, সেই কুকুরটা মনে হয় মাথায় সমস্যা আছে। তো আমরা আরো আগালাম, কুকুরটা আর আসলো না, সে ওই জায়গায় স্টপ হয়ে দাঁড়ায় থাকলো। তো আমরা দেখে চলে আসছি, টায়ার্ড লাগছে, সারাদিন জার্নি করেছি, খেলাধুলা করেছি, তো আমরা ফেরত যাই। তো রাত 10:30টার দিকে, তখন আর ওই এলাকায় তো মানে ট্রান্সপোর্টেশন পাবো কিনা জানি না, তো আমরা আবার ঘুরলাম বেশ খানিকটা সামনে যাই, যেখানে কুকুরটা থেমেছে তার থেকে বেশ খানিকটা সামনে গিয়েছিলাম। ওখান থেকে ঘুরে আসবো, এমন সময় দেখি দূর থেকে একটা রিক্সা আসতেছে। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, রিক্সাটাকে যদি কোনোভাবে পসিবল হয় যে 5 জন একসাথে উঠে কোনোভাবে যদি যাওয়া যায় আসতে, এবং আমরা গল্পে একটু অমনস্ক হয়েছি, হঠাৎ করে দেখি যে রিক্সাটা নাই, মানে ইট ওয়াজ কামিং টুয়ার্ডস আস, বাট আউট অফ নোওয়্যার জাস্ট হঠাৎ করে দেখি রিক্সাটা নাই, বাট কুকুরটা সেই গাছের ওখানে দাঁড়িয়ে আছে। ওকে, তো আমরা হাঁটছি, রিক্সাটা নাই, ওটা আসলে তখন তেমন একটা ইয়েতে লাগে না আমাদের কাছে। তো এরপরে দেখি যে কুকুরটা আবার আমাদেরকে ফলো করে, আমরা যে ফার্স্ট যে গাছটার কাছে সে চিল্লাচ্ছিল সেখানে এসে থেমে গেল, এবং সেখানে আগে থেকে আরো 2টা কুকুর এসে জমা হয়েছে। আচ্ছা, এবং তারা ওখানেই বার করতেছে। তো আমরা ভাবলাম যে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। ওকে, আমরা সবাই মোবাইল টোবাইল বের করে টর্চ আলো টালো মেরে যে কোনো বাসা আছে না কোনো রাস্তা আছে, মানে যদি চা বাগানের দিকে কোনো রাস্তা ঢুকে, দেখলাম ওখানে কিছুই না, জাস্ট একটা পুরানো, অনেক পুরানো একটা গাছ। আমরা ভাবলাম যে এই গাছটার কি বিশেষত্ব, আমরা তাকিয়ে আছি। তো এমন সময় আমাদের যে ফ্রেন্ডটা ভয় পাচ্ছিল, যাচ্ছিল না, সে বলে দোস্ত আমার এখনই বাসায় যাওয়া লাগবে, কটেজে ফেরত যাওয়া লাগবে। কেন? দোস্ত আমার কুকুরগুলোকে ভালো লাগছে না। আমি বলি কেন ভালো লাগছে না? বলে খেয়াল করে দেখ বুঝবি। তাকায় দেখি যে 3টা কুকুরের একটারও ছায়া দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা জিনিসটা ডাবল চেক করার জন্য নিজেদের পায়ের দিকে তাকালাম যে আমাদের ছায়া কি দেখা যায়, দেখি হ্যাঁ চাঁদ যেহেতু আছে আমাদের ছায়া ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু কুকুরগুলার ছায়া দেখা যাচ্ছে না। আমরা মানে খালি গল্পের বইয়ে বা মুভিতে দেখে আসছি যে এরকম হয় যে অশরীরী বা মানে কোনো টাইপের ইনহিউম্যান জিনিস থাকলে বা আউট অফ দ্য ওয়ার্ল্ড জিনিস থাকলে সেটা ছায়া দেখা যায় না। তো আমরা তখন মোটামুটি শিওর যে এখানে কোনো একটা ঘাপলা আছে। সবাই দিলাম দৌড় দিয়ে কটেজের দিকে আসলাম। তো আমি জানি না যে অ্যাকচুয়ালি আমরা সিচুয়েশনের কারণে ছায়া দেখিনি নাকি আসলে ছায়া ছিল না, বাট আমরা সিভিয়ার লেভেলে মানে কখনো এরকম যারা ছিলেন তারা কেউই আসলে ওই কুকুরগুলোর কোনো ছায়া আমরা কেউই দেখিনি। এবং আপনারা নিজেদের আপনারা চেক করার জন্য আপনারা আমরা নিজেদের ছায়া চেক করেছি, করে দেখেছি যে আমাদেরটা দেখা যাচ্ছে। কি মনে হয় ঘটনাটা আসলে প্যারানরমাল ছিল বলে আপনি তো ধরে নিচ্ছেন না, কিনা আপনি বিশ্বাস করেন আমি এগুলো? কুকুর প্যারানরমাল ছিল কিনা জানি না, তবে এলাকাটার অবশ্যই কোনটা ঝামেলা ছিল, না হলে কেন কুকুরগুলো এরকম উইয়ার্ড বিহেভ করবে, কেন তাদের ছায়া দেখা যাবে না? থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখানে অনেকে এর আগে এসেছেন, তাদের মধ্যে অনেকের কাছে শুনেছি যে জিন যেভাবে আমাদের সামনে আসে তার মধ্যে একটা খুব মানে দুটো খুব কমন বিভিন্ন রূপ নিয়ে তারা আসে এবং এটা হয়েই থাকে। আমার যে পেজটা রয়েছে ফেসবুক পেজ, এবং সেই ফেসবুক পেজে আপনি যেতে পারেন। এবং আমরা কি আছি এখনো? ওকে, 8 তারিখে আমাদের ফেসবুকে যে পেজ, আমার যে পেজ, যে পেজ, আমি ফেসবুকে আমার পেজে 8 তারিখে টেস্টে একটু ঝামেলা হচ্ছিল আমাদের। আমি আবার বলি যে আমি যেটা নিয়ে বলছিলাম, ফেসবুকে আমার যে পেজটা রয়েছে সেই পেজে 8 তারিখে আমি একটা স্ট্যাটাস দিই, এবং সেই স্ট্যাটাসে আমি লিখেছিলাম যে আই ওয়াজ স্কেচিং দ্য হিয়ার্স অ্যান্ড সাডেনলি আই স্লেপ্ট অ্যান্ড আই স আ ড্রিম। কি ছিল সেই ড্রিমটা? এবং আপনারা সেই ছবিটা দেখেছেন। যারা আরো দেখতে চান তারা চলে যান www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে, এবং সেই অ্যাড্রেসে গিয়ে সেই ছবিটা আপনারা ভালো করে দেখুন। কয়েকটা স্কেচ রয়েছে, 1 2 3 4 4টা, মানে একটা স্কেচ, প্রথমে একটা চোখ, একটা মেয়ের একটা চোখ, তারপরে আর অসমাপ্ত একটা চোখ সহ ছবিটা, তারপরের যে ছবিটা সেইটা দুটো চোখ দেখা যাচ্ছে, মেয়েটাকে মোটামুটি চেহারা বোঝা যাচ্ছে। তৃতীয় যে ছবিটা, সেই ছবিটার মেয়েটাকে পুরোপুরি বোঝা যাচ্ছে, এবং চতুর্থ যে ছবিটা, সেই ছবিটায় মেয়েটি পুরোপুরি দৃশ্যমান। এখন এই মেয়েটি কে এবং কেন আমি এই স্ট্যাটাসটা দিয়েছিলাম যে আই ওয়াজ স্কেচিং দ্য হিয়ার্স অ্যান্ড সাডেনলি আই স্লেপ্ট অ্যান্ড আই স আ ড্রিম? কি ছিল সেই ড্রিমটা? যিনি লিখেছেন তিনি বাংলা লিখতে পারেন না। আমাদের এখানে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন সময়ে এরকম অনেকেই আছেন অবাঙালি, যারা আমাদের যারা বাঙালি রয়েছেন তাদের কাছ থেকে ঘটনা শোনেন, এবং ঘটনা শুনে তারপরে
তাদের ভাষায় সেই ঘটনাটি পাঠান। আমার মনে নাই রোমিও মজুমদার সম্ভবত ইন্ডিয়া থেকে লিখেছে, তিনি বাংলা লিখতে পারেন না, তিনি প্রথমেই বলে দিয়েছেন এটা। এবং তিনি যেভাবে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ক্যান রাইট বাংলা সো আই হ্যাভ টু রাইট ইট ইন ইংলিশ। আমি বাংলায় পড়ছি দেখে দেখে। আচ্ছা, উনি বলছেন আই লিভ ইন ইন্ডিয়া সো ইটস ইম্পসিবল টু কাম ডাউন, সো লেট মি গেট ডাউন টু ইনসিডেন্ট। এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এটা এই ঘটনাটি তার কাছে ভৌতিকই মনে হয়েছে, এবং তিনি বলছেন যে বাট এটাকে ড্রিম রিলেটেড। এবং রোমিও, আমি বাংলায় বলছি এখানকার সবার সুবিধার জন্য। এবং তিনি বলছেন যে এটা একটা তার জীবনে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে, এবং তিনি বলছেন যে তিনি ভোর 5টা-6টা হবে এরকম সময় পর্যন্ত তিনি জেগে থাকেন। এবং এইটা ছিল ফেব্রুয়ারি 2015, অর্থাৎ 24 ফেব্রুয়ারি 2015-তে তিনি অনেকটা তার ঘুম ঘুম আসছিল, এবং তিনি সাডেনলি তিনি ফিল করলেন যে তিনি যে একটা মেয়ে, এবং তিনি বলেন যে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে তিনি একটা মেয়েকে আঁকার কথা চিন্তা করলেন, এবং তিনি তার স্কেচ বুকটা টেনে নিলেন, এবং স্কেচ বুক টেনে নিয়ে তারপর সেই মেয়েটাকে তিনি আঁকা শুরু করলেন। এবং তার কিন্তু একটুকেই ঘুম ঘুম লাগছিল, এবং তিনি একজন অ্যামেচার আর্টিস্ট, এবং তিনি স্কেচ করতে 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 অনেকটা সময় চলে গেছে, এবং তখন ঘড়িতে সময় 3:45। এবং 3:45 যখন বেজে গেছে তখন তিনি বললেন যে তার 70% স্কেচ তখন কমপ্লিট হয়ে গেছে। এবং তিনি বললেন যে তারপরে কিন্তু স্টেটাস এসেছে, আই ওয়াজ স্কেচিং দ্য হেয়ারস অ্যান্ড সাডেনলি আই স্লেপ্ট অ্যান্ড আই স আ ড্রিম। কি ছিল সেই ড্রিমের মধ্যে? তিনি দেখলেন যে তিনি একটা গ্রেভইয়ার্ডে দাঁড়িয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন, কিন্তু তিনি স্কেচ করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। 70% স্কেচটা হয়ে গিয়েছিল, এবং তিনি বলছেন যে তিনি দেখলেন একটি মানুষ, যে মানুষটি কবর খুঁড়ছে, এবং তিনি জানেন না যে সেখানে কি ঘটতে যাচ্ছে। এবং তিনি ধীরে 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 সেই কবরটির কাছে এগিয়ে গেলেন, এবং খুব কাছে চলে গেলেন, এবং তিনি বুঝতে পারলেন যে কেউ একজন মারা গেছে। এবং সে এবং সেই লোকটির কাছে যেতেই সেই লোকটি একটি দিক দেখিয়ে দিল, এবং তিনি দেখলেন যে একটা বডি সেই কবরের মধ্যে রয়েছে। এবং তিনি যখন আরো কাছে গেলেন তখন তিনি দেখলেন সেই বডি, যে মৃতদেহটি রয়েছে, সেই মৃতদেহটির যে ফেস তিনি দেখলেন, ফেস দেখার সঙ্গে সঙ্গে তিনি পাথর হয়ে গেলেন, কারণ তিনি দেখলেন যে একটা মেয়ে সেই কফিনটার মধ্যে শুয়ে আছে, এবং তার হাফ ফেস ভিজিবল ছিল, মুনলাইট ছিল সেদিন। এবং তিনি বলছেন যে অল অফ এ সাডেন তিনি বুঝতে পারলেন যে এই জায়গাটা, তিনি বুঝতে পারলেন যে এটা খুবই হন্টেড কোন একটা ব্যাপার ঘটতে যাচ্ছে। তার জন্য এই মেয়েটি, যে মেয়েটি কফিনে শুয়ে আছে, সেই মেয়েটির চোখের রং কমলা রঙের, এবং তিনি জাস্ট অনেক ভয় পেলেন। এবং তিনি সেই সময় তিনি হঠাৎ করে দেখলেন যে সেই মেয়েটি, যে মেয়েটিকে কফিনে শুয়ে থাকতে দেখছেন, যে মেয়েটির চোখের রং কমলা, সেই মেয়েটি হঠাৎ করে বলল যে at the time you complete my face you will die। ঠিক ওই মুহূর্তে কমলা রঙের চোখের সেই মেয়েটি কফিন থেকে বলে উঠল, the time you complete my face you will die। এবং সঙ্গে সঙ্গে তার এত বেশি ভয় লাগলো, তিনি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়লেন, এবং উঠে পড়ে স্কেচের খাতাটা নিচের দিকে টেনে নিলেন। অ্যান্ড গেস হোয়াট, স্কেচে যে মেয়েটার 70% ড্রয়িং হয়ে গিয়েছিল, 30% বাকি ছিল, এই মেয়েটি এবং কফিনে শুয়ে থাকা সেই মেয়েটি সেম। এবং সেই মেয়েটি তাকে বলেছিল যে এই স্কেচটা তুমি যদি কমপ্লিট করো তাহলে তুমি মারা যাবে। এবং আপনি আমাদের ফেসবুক পেজে গিয়ে সেই মেয়েটির ছবিটা দেখতে পারেন। 4টি ছবি দেওয়া রয়েছে, যেখানে 70% ড্রয়িং কমপ্লিট ছিল, লাস্টে সে আর সেই ড্রয়িংটি করেনি। এটাই ছিল স্টোরি। এবং ইন্ডিয়া থেকে আপনি বাংলা লিখতে পারেন না, তারপরে আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আমরা এসএমএস এ যাই, এবং এসএমএস এ যাই আমরা, এবং এসএমএস এ গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে খোকন আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে শর্মি, খোকনের পরে রিজভি আমাদের এসএমএস করেছেন, খোকন একটা পার্সোনাল এসএমএস করেছেন, আমি এটা পড়তে চাচ্ছি না। সাকিব আমাদের এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন রায়হান এবং মৌ ঢাকা থেকে, আমাদেরকে এছাড়াও রিজভি এসএমএস করেছেন। লাস্ট ঘটনা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেজন্য আমি ফেসবুকেও দিয়েছিলাম। মৌ খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, এবং বাবু ভাই, দিনার ভাইয়ের স্টোরি সবসময় তাদের কাছে ভালো লাগে, সেটা লিখেছেন। আফ্রিদি সাতক্ষীরা থেকে আমাদের এসএমএস করেছেন, লাস্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়াও আরো অনেকে এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, এবং সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা একটা ব্রেকে যাবো না কন্টিনিউ করবো? আমরা একটা ব্রেকে যাই, এবং ব্রেকের পরে আবারও আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরে। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এবং তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এসএমএস করতে হবে। এসএমএস করার নিয়মটা আমি বলেই দিয়েছি। আমাদেরকে ইমেল করতে হলে, যেটা সবচেয়ে বেশি জরুরি, আপনাদের ইমেল বন্ধ হয়ে গেলে ভূত FM বন্ধ হয়ে যাবে, আপনারা খুব
খুব ভালোভাবেই জানেন সেটা। সুতরাং ইমেল করতে হবে বেশি বেশি করে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যদি আমাদেরকে আপনারা দেশের বাইরে থেকে ইমেল করেন তাহলে সরাসরি আপনারা অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। যদি ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। যেই পেজে গেলে আপনি একটু আগে যে স্টোরিটা বললাম সেই স্টোরির 4টি ছবি দেখতে পারবেন। বড় করে দেখুন, কোনো সমস্যা নেই, এবং অবশ্যই কমেন্ট লিখুন তার নিচে কেমন লাগলো আপনাদের কাছে। আর আমরা ফিরে আসছি ছোট একটা বিরতির পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথি এবং রেডিও ফুর্তির মোটামুটি সব মানুষ আমাদের এখানে আছেন। স্টুডিওতে আছেন অমিয়া নাসির, যিনি অনেক কষ্ট করে সেখান থেকে মানে না খেয়ে মোটামুটি মানে কিন্তু ক্ষুধার্ত অবস্থায় আমাদের সাথে আছেন এবং সেখান থেকে কন্ট্রোল করছেন এবং ওইখানে অনেক বড় একটা দায়িত্ব তিনি পালন করছেন। অমিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে। হ্যাঁ, আপনি না শুনতে পারলে তো বাকি আর কেউ শুনতে পারবে না, সুতরাং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের কাছে আবারও ফিরে আসলাম এবং কিছু SMS পড়তে চাই এই মুহূর্তে। এবং আমি আজকে আমি আজকে খুবই হ্যাপি। আমাদের আমি সঙ্গে শুধুমাত্র খালি হাতে আসিনি, আজকে আমাদের হেড অফ প্রোগ্রামকেও ধরে নিয়ে আসছি। তার আরো অনেক বড় পোস্ট রয়েছে, বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই বললাম আর কি। আমার সাথে মাসুম তো রয়েছেই, আর যে অরুণিমা আমাদের সাথে রয়েছে, সুতরাং বুঝতেই পারছেন। আমাদের প্রডিউসার সুমাইয়া আছেন আমাদের সাথে, সুতরাং বুঝতেই পারছেন যে সবাই মিলে আজকে আমরা মোটামুটি এই জায়গাটা এসেছি। আমাদের ভূত এফএমের যে খুব ক্লোজ যে টিমটা, খুবই কাছের যে মানুষগুলো, সেই মানুষগুলো আমাদের এখানে রয়েছেন। সুতরাং অনেক মানুষ আমরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাকে তো লেখা আছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ও মাই গড, 13 জন পার্টিসিপেন্ট আজকে। বাহ, চমৎকার। আচ্ছা, একজন মনে হয় আছেন শুধুমাত্র, একটু বেশি আছে, 14 জন হয়ে গেছে বোধহয়, আবার 13 জন হতে পারে। হ্যাঁ, না 13 জনই বোধহয়। যাই হোক, না 15 জন, ইনফ্যাক্ট 15 জন, 13 জন না। আচ্ছা, যাই হোক, তো 15 জন মানুষ আছে ঘটনা বলছেন কিন্তু আপনাদের এখানে। তো আমরা SMS পড়বো। জাওয়াদ আমাদের SMS করেছেন মুনিয়া, নয়ন আমাদের SMS করেছেন দিনাজপুর থেকে, আমাদেরকে SMS করেছেন পিয়াস, আমাদেরকে SMS করেছেন নদী। একটা কথা মনে হলো, 13 জন হলে মনে হতো